নেক্সট টপিক আমাদের, যেটা কিনা হচ্ছে ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স। ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্সটা কি জিনিস? এটা হচ্ছে ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স থাকলে কি হয়, অথর বায়াস অ্যাভয়েড করা যায়। বায়াসনেসটা কিরকম? এখন ফর এক্সাম্পল, আপনি একজন ডেভেলপার, আপনি সফটওয়্যার ডেভেলপ করতেছেন, আপনি সফটওয়্যার টেস্টিং করতেছেন, ঠিক আছে? এটা এই ক্ষেত্রে হচ্ছে জিনিসটা পুরাই বায়াসড হবে, কারণ আপনি আপনার জিনিসে কোনো কিন্তু খুঁত খুঁজে পাবেন না। মানে আপনি যেটা তৈরি করতেছেন সেখানে আপনি খুব একটা বেশি ডিসক্রিপেন্সি বা সেখানে খুব একটা বেশি বাগ আপনি নিজে খুঁজে পাবেন না, যেটা কিনা অন্য একজন দেখলে খুঁজে পাবে। আপনারা সবাই নিশ্চয়ই খেয়াল করবেন যে আপনি একটা কাজ করতেছেন, আপনার কাজটা অন্য অন্য একজন দেখে কিন্তু সে বেশি ভুল ধরতে পারবে। মানে নিজের ভুল নিজে আসলে ধরা যায় না, পরেরটা যতটুকু ধরা যায়, রাইট? সো ওটাই এখানে আসলে বলা হচ্ছে যে দ্য ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাভয়েডস অথর বায়াস এন্ড ইজ অফেন মোর ইফেক্টিভ এট ফাইন্ডিং ডিফেক্টস এন্ড ফেলিওর। সো এটা আসলে অথর বায়াসনেস যেটা আছে এটাকে অ্যাভয়েড করা সম্ভব হয় এটার মাধ্যমে, ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে। আর হচ্ছে এটা বাগ ফাইন্ডিং এর জন্য মোর ইফেক্টিভ। যত ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স লোয়ার থেকে হাইয়েস্ট লেভেলে যাবে তত বেটার, ঠিক আছে? যেমন দেয়ার আর সেভারাল লেভেল অফ ইন্ডিপেন্ডেন্স হুইচ ইজ লিস্টেড। আচ্ছা, একটা লিস্ট দেওয়া হয়েছে যেখানে লোয়েস্ট লেভেল থেকে হাইয়েস্ট লেভেল পর্যন্ত। যেমন প্রথম লেভেলটা কি, টেস্ট বাই দ্য পার্সন হু রোড দেম, মানে যে লোকটা প্রোগ্রামিং মানে কোড করছে বা সফটওয়্যার ডেভেলপ করছে, সে নিজে যদি টেস্টিং করে তাহলে এটা হবে সবচেয়ে বেশি বায়াসড। এটা হচ্ছে সবচেয়ে বেশি বায়াসড, কারণ সে নিজেই সফটওয়্যার ডেভেলপ করছে, নিজেই টেস্টিং করতেছে, সে আসলে কিন্তু এরকম কোনো প্রবলেম খুঁজে পাবে না, ঠিক আছে? এটা হলো মোস্ট বায়াসড বা হাইয়েস্ট লোয়েস্ট লেভেল অফ ইন্ডিপেন্ডেন্স এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে যদি এমন হয় যে টেস্টিং সেম টিমে হচ্ছে, টেস্ট বাই অ্যানাদার পারসন উইদিন দ্য সেম টিম, একই টিমে আছে অন্য একজন প্রোগ্রামার, আমি কোড লিখছি আর একজন প্রোগ্রামার সেটাকে টেস্ট করতেছে। এটা আর একটু হায়ার লেভেলের হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্স এখানে থাকবে, ঠিক আছে? এরপর হচ্ছে টেস্ট বাই দ্য পারসন ফ্রম সাম ডিফারেন্ট গ্রুপ সাচ এন ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং। এবার হচ্ছে একই অর্গানাইজেশন হতে পারে, বাট টিমটা ডিফারেন্ট, টেস্টিং টিম ডিফারেন্ট, ডেভেলপমেন্ট টিম ডিফারেন্ট, এটা আরেকটু হায়ার লেভেলের ইন্ডিপেন্ডেন্স। আর লাস্ট হচ্ছে টেস্ট বাই এ পারসন ফ্রম এ ডিফারেন্ট অর্গানাইজেশন অর কোম্পানি সাচ এজ আউটসোর্স টেস্টিং অর সার্টিফিকেশন বাই এন এক্সটার্নাল বডি। সো দেখা যাবে যে আপনি কোন একটা কোম্পানি ডেভেলপ করতেছে, একদম টোটালি বাইরের থেকে একটা কোম্পানিকে আউটসোর্স করে বা হায়ার করে আপনি নিয়ে এসেছেন টেস্টিং করার জন্য, টোটালি সম্পূর্ণ ডিফারেন্ট একটা বাইরের অর্গানাইজেশন যারা কিনা টেস্টিং করতেছে। এটা হলো সবচেয়ে বেশি ইন্ডিপেন্ডেন্ট, মানে হাইয়েস্ট লেভেল অফ ইন্ডিপেন্ডেন্স থাকবে এখানে। এখানে বায়াসনেস তেমন কোনো সুযোগ নাই। জিনিসটা কি বোঝা গেছে? ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স কেউ না বুঝলে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে টেস্টিং এর ক্ষেত্রে বায়াসনেসটাকে আমরা আহ, একটা ধরছি আর কি, যে কোন টেস্টিংটা কোন ক্ষেত্রে কতটুকু বায়াসড, কতটুকু কম বায়াস, মানে বোঝা গেছে? সো যিনি প্রোগ্রাম লিখছেন বা যিনি ডেভেলপ করছেন উনি টেস্ট করলে এটা হবে সবচেয়ে লোয়েস্ট লেভেলের ডিপেন্ডেন্সি, লোয়েস্ট লেভেল অফ ইন্ডিপেন্ডেন্স, আর হচ্ছে আহ, সবচেয়ে বেশি বায়াসড। আর যদি একদম এক্সটার্নাল বডি একটা নিয়ে আসি বা এক্সটার্নাল একদম আউটসোর্স করে একটা টেস্টিং টিম নিয়ে আসি যারা কিনা সম্পূর্ণ ডিফারেন্ট ডেভেলপমেন্ট টিম থেকে, সেক্ষেত্রে ওইটা হবে হচ্ছে একদম হাইয়েস্ট লেভেল অফ ইন্ডিপেন্ডেন্স। বড়টাতে ওকে, সো ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স দেখে ফেললাম। এরপর আসি হচ্ছে আপনার টাইপ অফ টেস্টিং। কিসের টাইপস অফ টেস্টিং, টোটাল কত ধরনের সফটওয়্যার টেস্টিং হয় আমরা মোটামুটি সেটা দেখবো এখানে। তো আমরা অনেকেই অনেক রকম টাইপ অফ টেস্টিং জানি, আপনারা সবাই হয়তো কম বেশি জানেন, বাট একদম খুব হাই লেভেলে যদি চিন্তা করি, একদম হাই লেভেলে চিন্তা করলে সফটওয়্যার টেস্টিং কে বেসিক্যালি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। বেসিক্যালি তিনটা ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হচ্ছে ইন টার্মস অফ এক্সিকিউশন অফ সফটওয়্যার। সফটওয়্যার টেস্টিং এর সময় সফটওয়্যারটার এক্সিকিউশন হবে কি হবে না তার উপর ডিপেন্ড করে সফটওয়্যার টেস্টিং কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং, একটা হচ্ছে ডাইনামিক টেস্টিং। দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে ইন টার্মস অফ নলেজ অফ সফটওয়্যার। একটা সফটওয়্যারের নলেজ কতটুকু, টেস্টারের কাছে কতটুকু ওই সফটওয়্যারের নলেজ থাকবে তার উপর ডিপেন্ড করে সফটওয়্যার টেস্টিং কে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, একটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং, একটা হচ্ছে গ্রে বক্স টেস্টিং। আর তিন নম্বর বা লাস্ট ক্যাটাগরি হচ্ছে ইন টার্মস অফ ফাংশনালিটিস অফ সফটওয়্যার। ঠিক আছে, ইন টার্মস অফ ফাংশনালিটিস। সো এখানে এইটার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা যায় সফটওয়্যার টেস্টিং কে। একটা হচ্ছে ফাংশনাল টেস্টিং আর একটা হচ্ছে নন ফাংশনাল টেস্টিং। সো ফার্স্ট যে ক্যাটাগরি আছে ইন টার্মস অফ এক্সিকিউশন অফ সফটওয়্যার, ঠিক আছে? আসলে এই সবগুলা টেস্টিং কি তাহলে হলো হচ্ছে আপনার এখন ম্যানুয়াল টেস্টিং, তাই না? না 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 না, সব টেস্টিং ম্যানুয়াল টেস্টিং না। ম্যানুয়াল টেস্টিং ইজ এ কাইন্ড অফ ফাংশনাল টেস্টিং, ঠিক আছে?
এবং ম্যানুয়াল টেস্টিং ইজ এ কাইন্ড অফ ব্ল্যাক বক্স টেস্টিং। আর ম্যানুয়াল টেস্টিং আমি ওইখানে আসছি আর কি ভাই, ঠিক আছে। এটা হচ্ছে একদম মেজর ক্যাটাগরি সফটওয়্যার টেস্টিং এর, সফটওয়্যার টেস্টিং এর টাইপের মেজর ক্যাটাগরি। একটা হচ্ছে ইন টার্মস অফ এক্সিকিউশন অফ সফটওয়্যার, মানে আপনি টেস্টিং এর সময় সফটওয়্যারটাকে এক্সিকিউট করবেন কি করবেন না তার উপর ডিপেন্ড করে দুই রকমের, স্ট্যাটিক আর ডাইনামিক। স্ট্যাটিক টেস্টিং হচ্ছে সেই ধরনের টেস্টিং যেখানে সফটওয়্যার যে সোর্স কোড আছে সেটা এক্সিকিউট হয় না, টেস্টিং এর সময় এক্সিকিউট না করেই টেস্ট করা হয়। আর ডাইনামিক টেস্টিং এ ওই সফটওয়্যারের সোর্স কোড বা অ্যাপ্লিকেশনটা এক্সিকিউট করা হয়। ইন টার্মস অফ নলেজ অফ সফটওয়্যার, নলেজ অফ সফটওয়্যার মানে হচ্ছে আপনার টেস্টারের কাছে সফটওয়্যারের নলেজ কতটুকু থাকবে, টেস্টার সফটওয়্যার সম্বন্ধে কতটুকু জানবে, সেটার উপর ডিপেন্ড করে তিন রকম, ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স আর গ্রে বক্স, ঠিক আছে। এগুলো আমি ডিটেলস আসতেছি আর কি। আর একটা হচ্ছে ফাংশনালিটির উপর ডিপেন্ড করে, মানে সফটওয়্যারটার ফাংশনাল অ্যাসপেক্ট গুলো দেখতেছেন নাকি নন ফাংশনাল অ্যাসপেক্ট গুলো দেখতেছেন। ফাংশনাল অ্যাসপেক্ট মানে হচ্ছে সফটওয়্যারের বিহেভিয়ারাল অ্যাসপেক্ট বা সফটওয়্যারের ফাংশনালিটি বা সফটওয়্যারের ফিচারের অ্যাসপেক্টে। আর নন ফাংশনাল অ্যাসপেক্ট হচ্ছে একটা হচ্ছে সিকিউরিটি, এই সফটওয়্যারটা কতটুকু সিকিউর, বাইরের কোনো আনঅথরাইজ অ্যাক্সেস থেকে, বা এই সফটওয়্যারটা হ্যাকেবল কিনা, এটাকে হ্যাক করা যায় কিনা, এই টাইপের ব্যাপারগুলো হচ্ছে একটা প্যারামিটার নন ফাংশনাল টেস্টিং। সিকিউরিটি একটা প্যারামিটার। দুই নম্বর প্যারামিটার হচ্ছে পারফরমেন্স, এই সফটওয়্যারটাকে আপনি কত দ্রুত বা কত কম সময়ের ভিতরে আপনাকে এই সফটওয়্যারটা সার্ভিস দিতে পারে, বা একটা নির্দিষ্ট টাইমে কতগুলো ইউজারকে সে হ্যান্ডেল করতে পারে, এই সব জিনিসগুলো হচ্ছে পারফরমেন্স প্যারামিটারের ভিতর পড়ে আর কি। এটা নন ফাংশনাল টেস্টিং আর একটা প্যারামিটার। আর আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে ইউজেবিলিটি। ইউজেবিলিটির ভিতরে আসে হচ্ছে আপনার ইউআই, ইউজার ইন্টারফেস, আর ইউজার এক্সপিরিয়েন্স, ইউআই ইউএক্স। সো ইউআই ইউএক্স এর উপর ডিপেন্ড করে আমরা বেসিক্যালি ইউজেবিলিটি ঠিক করি আর কি। ইউআই হচ্ছে আপনার সফটওয়্যার ইন্টারফেসটা বা টোটালি ইন্টারফেসটা কতটুকু কি রকম আর কি, এটা কতটুকু কমফোর্টেবল বা ইন্টারফেসটা কতটুকু মানে কতটা সুন্দর আর কি আপনার সফটওয়্যারটা। বেসিক্যালি এটা অ্যাস্থেটিক্স এর দিক থেকে যদি চিন্তা করি, ঠিক আছে, ইউজার ইন্টারফেস কতটা সুন্দর একটা সফটওয়্যারের বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেটাই বলেন। আর ইউএক্স হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা বা আপনার সফটওয়্যারটা ইউজার কতটা কমফোর্টেবল ইউজ করতে পারে, সেটা হচ্ছে তার ইউজার এক্সপিরিয়েন্স, বা সে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এটা ইউজ করতে, ঠিক আছে। তাহলে ভাই ইউজার এক্সপিরিয়েন্স বা ওগুলা পড়তেছে আপনার নন ফাংশনাল এর ভিতরে। এক্স্যাক্টলি, নন ফাংশনাল ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স, এগুলো ইউজেবিলিটি। তো ইউজেবিলিটি হচ্ছে নন ফাংশনাল টেস্টিং এর একটা অ্যাসপেক্ট আর কি। ওকে, সো নেক্সট স্লাইডে যাই। ফার্স্ট ক্যাটাগরির ফার্স্ট টাইপ অফ টেস্টিং স্ট্যাটিক টেস্টিং। স্ট্যাটিক টেস্টিং কি জিনিস? তো static testing is a kind of software testing technique in which the software is tested without executing the code. So আপনার যে সোর্স কোড আছে সেই সোর্স কোডটাকে এক্সিকিউট না করেই যে টেস্টিং করা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং। তো আবার প্রশ্ন হতে পারে যে এটা আবার কিরকম টেস্টিং, সফটওয়্যারটাকে আমি রান করছি না বা সফটওয়্যারের সোর্স কোডটাকে এক্সিকিউট করছি না। তো স্ট্যাটিক টেস্টিং হচ্ছে বেসিক্যালি কি কি আছে, সেখানে রিভিউ আছে। রিভিউ হচ্ছে টিপিক্যালি ইউজ টু ফাইন্ড এন্ড এলিমিনেট এরর্স অর অ্যাম্বিগুইটিস ইন ডকুমেন্টস সাচ অ্যাজ রিকোয়ারমেন্টস, ডিজাইন, টেস্ট কেসেস, ঠিক আছে। তো ডেভেলপমেন্টের অ্যাসপেক্ট থেকে চিন্তা করলে বা টেস্টিং এর থেকে চিন্তা করলে রিভিউ হচ্ছে কি, ফর এক্সাম্পল কোড রিভিউ হতে পারে, ডকুমেন্ট রিভিউ হতে পারে। ডকুমেন্ট রিভিউ যে এখানে বলা হয়েছে যে যেসব ডকুমেন্টগুলো আমরা তৈরি করবো টেস্টিং এর সময়, যেমন সেটা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট হতে পারে বা ডিজাইন ডকুমেন্ট হতে পারে, টেস্ট কেস ডকুমেন্ট হতে পারে, যে কোনো ধরনের ডকুমেন্ট, এগুলোকে ম্যানুয়ালি চেক করা, একজন হিউম্যান দ্বারাই চেক করা যে এর ভিতরে কোনো ধরনের অ্যাম্বিগুইটি বা কোনো ধরনের এরর আছে কিনা। দিস ইজ কল্ড রিভিউ। তো এগুলো হচ্ছে একটা পার্ট হলো ডকুমেন্ট রিভিউ, আরেকটা পার্ট হচ্ছে কোড রিভিউ। কোড রিভিউ হচ্ছে আপনি যেই প্রোগ্রামিং করতেছেন বা কোড লিখতেছেন, ঠিক আছে, সেই কোডে কোনো ধরনের ভালনারেবিলিটি আছে কিনা। বা আপনি যখন কোড লেখেন তখন তো একটা গাইডলাইন আছে কোড লেখার, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কোডিং এর গাইডলাইন থাকে, যে আমি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও একটা স্ট্যান্ডার্ড কিন্তু থাকে যে কিভাবে আপনি সোর্স কোড লিখবেন। তো ওই স্ট্যান্ডার্ড বা ওই গাইডলাইন গুলো ভায়োলেশন হচ্ছে কিনা, আপনি যখন কোড লিখছেন বা ডেভেলপমেন্ট করছেন তখন এই ভায়োলেশন গুলো হচ্ছে কিনা। তারপরে আপনার সোর্স কোডের ভিতরে কোনো ধরনের আপনার বাফার ওভারফ্লো বা এক্সেপশন থ্রো করার মতো কিছু আছে কিনা, বা আপনি এমন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন যেটা হচ্ছে ইউজ করেননি, বা মেমোরি ওভারফ্লো হওয়ার কোনো ইয়ে আছে কিনা, ঠিক আছে, এই টাইপের বিষয়গুলো। বা ইটসেলফ কোডের ভিতরেই কোনো এমন জায়গা আছে কিনা যেখানে কোনো ধরনের সিকিউরিটি ভালনারেবিলিটি এক্সপোজ হতে পারে, এসকিউএল ইনজেকশন হতে পারে, শেল ইনজেকশন হতে পারে, এরকম ইনজেকশন বা এই টাইপের কোনো সিকিউরিটি ভালনারেবিলিটি বা কোনো ধরনের গাইডলাইন বা স্ট্যান্ডার্ড ভায়োলেশন হলো কিনা, এগুলা চেক করা হচ্ছে কোড রিভিউর কাজ। কোড রিভিউ হচ্ছে ম্যানুয়ালি করা হয়, একজন প্রোগ্রামার যিনি কোড লেখেন
তার কোডটা আরেকজন প্রোগ্রামারকে দেওয়া হয়, ম্যানুয়ালি সে ওই কোডটা চেক করে দেখে যে এখানে কোনো ধরনের এই ধরনের ইস্যু আছে কিনা। সো এটা গেল হচ্ছে রিভিউ, ডকুমেন্ট রিভিউ এবং কোড রিভিউ গেল। সো রিভিউ হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্যাটিক টেস্টিং, যেখানে আপনার ওই সোর্স কোড রান করা লাগে না বা সোর্স কোডটাকে এক্সিকিউট করা লাগে না। আচ্ছা ভাইয়া, যখন হলো হচ্ছে আমরা মানে এমনি সফটওয়্যার ডেভেলপ করি, তখন তো আমরা হলো হচ্ছে ডেভেলপের পাশাপাশি ওইটার একটা হচ্ছে ডকুমেন্ট তৈরি করি যে সফটওয়্যারটা কিভাবে কাজ করবে। হ্যাঁ, তো এটারও তো রিভিউ করতে হয়, তো এই রিভিউটা কি ওই রিভিউর মধ্যে পড়ে যাবে? এটা রিভিউ, হ্যাঁ এটা ওই ওই রিভিউ, এই রিভিউ ও আপনি আচ্ছা যখনই কোনো ডকুমেন্ট তৈরি করবেন তখনই রিভিউ করবেন, ঠিক আছে? চেক করা আর কি যে আচ্ছা। সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো এরর আছে কিনা, কোনো অ্যাম্বিগুইটি আছে কিনা, ঠিক আছে? সো এটা গেল একটা রিভিউ। সো বেসিক্যালি না, ওই ডেভেলপমেন্টের সময়ও কিছু রিভিউ হয়, হ্যাঁ, আবার টেস্টিং এর সময়ও হয়। তো আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে মোটামুটি টেস্টিং এর সময় যেটা হচ্ছে সে, বুঝাতে পারছি? বাট এখানে কিন্তু খেয়াল করেন ওই যে রিকোয়ারমেন্টস এর কথা বলা আছে, রিকোয়ারমেন্টস তো ডেভেলপ করা হয় একদম শুরুতে এসডিএলসি, ঠিক আছে? ডিজাইনও যেগুলো আছে সফটওয়্যার ডিজাইন, সেগুলো কিন্তু এসডিএলসি খুব আর্লিয়ার ফেজ গুলাই বলা যায়। তো সেগুলো রিভিউ করার ব্যাপার আছে। আবার টেস্ট কেস যখন আসবে, টেস্ট কেস কিন্তু সফটওয়্যার টেস্টিং এর সময় ইউজ মানে ডেভেলপ করা হয়, সফটওয়্যার টেস্টিং করার সময়। তো এটা গেল রিভিউ। রিভিউ হচ্ছে বেসিক্যালি ম্যানুয়াল, ঠিক আছে? রিভিউ হচ্ছে হিউম্যান নিজে করে আর কি। আর এক ধরনের স্ট্যাটিক টেস্টিং আছে, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক কোড অ্যানালিসিস বা স্ট্যাটিক অ্যানালিসিস। এটা হলো অটোমেটেড। আপনি আপনি যেটা ম্যানুয়ালি করছেন না কোড রিভিউ, এটা আপনি অটোমেটিক্যালি টুল দিয়ে করতে পারেন, যেটার নাম, যেটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিক কোড অ্যানালিসিস। এখানে কি করা হয়, আপনার যে সোর্স কোড, আপনি যে সফটওয়্যারটা ডেভেলপ করলেন তার জন্য যে সোর্স কোড ডেভেলপ করছেন, এই সোর্স কোডটাকে ওই টুলের মানে পাথ হিসেবে দেখায় দেওয়া হয় যে আমার এই হলো আমার সোর্স কোডের পাথ। ওই টুল তখন কি করে, ওই সোর্স কোডের যত ফাইল আছে, যত, সেটা যদি জাভার হয় তাহলে ডট জাভা ফাইল, যদি পিএইচপি হয় ডট পি, মানে ওখানে বলা থাকে আপনি কোন কোন ফাইলে ভালনারেবিলিটি বা ইয়ে করতে যাচ্ছেন। তো আপনি যখনই শুধু ওই আপনার প্রজেক্টের বা আপনার সোর্স কোডের পাথ দেখা দিবেন, ও কি করবে, ওই সবগুলা ফাইল নিজে নিজে করে পড়বে, রিড করবে, প্রত্যেকটা ফাইল সে রিড করবে, রিড করে করে ও খুঁজে দেখবে, ওর কাছে কিছু রুল বলা আছে, ওই রুল অনুযায়ী খুঁজে দেখবে যে এখানে কোন ধরনের ভালনারেবিলিটি আছে কিনা বা কোন ধরনের ভায়োলেশন আছে কিনা। সো দিস ইজ কল্ড স্ট্যাটিক কোড অ্যানালিসিস বা static analysis, ঠিক আছে? The code written by developers are analyzed for structural defects that may lead to defects, so usually by tools। এটা স্ট্যাটিক অ্যানালিসিস হচ্ছে বেসিক্যালি অটোমেটেড টুল দিয়ে করা হয়, বুঝাতে পারছি? সো এটা গেল হচ্ছে স্ট্যাটিক টেস্টিং, যেখানে সোর্স কোডটা এক্সিকিউট করাই হয় না, মানে সফটওয়্যারটা রান করার প্রয়োজন হয়, উইদাউট রানিং দ্য সফটওয়্যার আপনি টেস্টিং করতে পারেন, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে স্ট্যাটিক টেস্টিং। এখানে কোনো প্রশ্ন আছে স্ট্যাটিক টেস্টিং এ? সো এখানে আরো একটা জিনিস আছে, টাইপ অফ রিভিউ। রিভিউ আবার বিভিন্ন রকম হয়, কয়েকটা টাইপ আছে। একদম উপর থেকে হচ্ছে নিচের দিকে যখন আসছে, যত আসছে ফর্মালিটিটা হাই হয়েছে আর কি, লেভেল অফ ফর্মালিটি মানে কতটা ফর্মাল। ইনফর্মাল, ফর্মাল তোমরা সবাই বুঝি তাই না? সো ইনফর্মাল রিভিউ হচ্ছে সবচেয়ে বেশি ইনফর্মাল, মানে সবচেয়ে লো লেভেল অফ ফর্মালিটি সেখানে থাকে। ইনফর্মাল এটা যে কোনো সময় যে কোনো ভাবেই করে ফেলা যায় এই রিভিউ। আরেক ধরনের রিভিউ আছে ওয়াক থ্রু, এটা আরেকটু বেশি ফর্মাল। তারপর আছে পিয়ার রিভিউ, এটা তার চেয়ে একটু বেশি ফর্মাল। আর ইনস্পেকশন হচ্ছে সবচেয়ে বেশি ফর্মাল। এগুলো হচ্ছে টাইপ অফ রিভিউ। পিয়ার রিভিউ হচ্ছে বেসিক্যালি আপনার পিয়ার দ্বারা রিভিউ করে আর কি। আপনি একজন ডেভেলপার বা আপনি একজন টেস্টার, আপনার সাথে আরেকজন টেস্টার আছে, আপনি টেস্ট কেস লিখলেন বা আপনি টেস্ট প্ল্যান করলেন, আপনি ওই টেস্ট প্ল্যানটা আপনার টেস্টার আরেকজন যিনি কলিগ আছে তার কাছে দিলেন যে আমার একটু রিভিউ করে দেন, কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা। দিস ইজ কল্ড পিয়ার রিভিউ। স্ট্যাটিক টেস্টিং বাই টুলস, আমরা অটোমেটেড যে স্ট্যাটিক টেস্টিং করি, স্ট্যাটিক কোড অ্যানালিসিস যেটাকে আমরা বলছি, সেখানে আমরা কি করি, সেখানে হচ্ছে আমরা ফলোইং আর দ্য টাইপস অফ ডিফেক্টস ফাউন্ড বাই দ্য টুলস ডিউরিং স্ট্যাটিক অ্যানালিসিস। সো এই যে টাইপ অফ ডিফেক্ট বলা আছে যেগুলো আমরা স্ট্যাটিক কোড অ্যানালিসিসের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি। প্রথমটা কি বলা আছে, এ ভ্যারিয়েবল উইথ অ্যান আনডিফাইন্ড ভ্যালু। আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন যেটাতে কোনো ভ্যালু আপনি দেন নাই, ঠিক আছে? সো এইরকম জিনিসগুলো সে খুঁজে বের করতে পারে। ইনকনসিস্টেন্ট ইন্টারফেস বিটুইন মডিউলস এন্ড কম্পোনেন্টস, বিভিন্ন মডিউল এবং কম্পোনেন্টের ভিতরে যদি কোনো ইনকনসিস্টেন্ট ইন্টারফেস মানে হচ্ছে কানেক্টিভিটি, ঠিক আছে? দুইটা মডিউলের ভিতরে বা দুইটা কম্পোনেন্টের ভিতরে যে কানেক্টিভিটি, এখানে যদি কোনো ইনকনসিস্টেন্সি থাকে সেক্ষেত্রে সেটা সে খুঁজে বের করতে পারে। ভ্যারিয়েবলস দ্যাট আর ডিক্লেয়ার্ড বাট নেভার ইউজড, আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন কিন্তু জীবনে কোনো কোথাও সে ভ্যারিয়েবল ইউজ করেন নাই, সেগুলো সে খুঁজে বের করতে পারবে এই টুল। আনরিচেবল কোড অর ডেড কোড, এমন কোড লিখছেন যেটা আসলে রিচ করা সম্ভব না, বা ওই লুপে বা ওই লজিকে যাওয়াটা সম্ভব না, আনরিচেবল কোড হতে পারে, সেটা সে খুঁজে বের করবে। প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড ভায়োলেশন, আপনি প্রোগ্রামিং এর যে স্ট্যান্ডার্ডস আছে সেটা ভায়োলেট করছেন, এই ধরনের ভায়োলেশন সে খুঁজে বের করতে পারবে। সিকিউরিটি ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারবে। সিকিউরিটি ভালনারেবিলিটি মধ্যে তো অনেক কিছু চলে আসে, তো যাবতীয় যত রকম সিকিউরিটি ভালনারেবিলিটি আছে যেগুলো ওই টুলের, যে টুল ইউজ করছেন সেখানে যেগুলো ডিফাইন করা থাকবে সেগুলো সে খুঁজে বের করতে পারবে। আর সিনট্যাক্স ভায়োলেশন, আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স চিন্তা করেন, সেই সিনট্যাক্স যদি ভায়োলেট করেন সেগুলোও সে ফাইন্ড আউট করতে পারবে।
সেগুলো হচ্ছে আমরা যখন স্ট্যাটিক কোড অ্যানালাইসিস করবো কোনো একটা টুল দিয়ে, তখন এই ধরনের ডিফেক্ট সে খুঁজে বের করতে পারে। স্ট্যাটিক অ্যানালাইসিসে অনেক রকমের টুল আছে, প্রচুর বাজারে টুল আছে, বোথ পেইড এবং ফ্রি টুল আছে। তো সবচেয়ে কয়েকটা নাম করা টুলের নাম বলি। মাইক্রোফোকাস 45 একটা টুল আছে স্ট্যাটিক কোড অ্যানালাইসিস, এটা পেইড টুল। সোনার কিউব একটা টুল আছে, এটা ফ্রি এবং পেইড দুইটা ওয়েতেই পাওয়া যায়। দেন হচ্ছে ভেরাকোড নামে একটা টুল আছে, এটাও এটাও পেইড টুল। আইবিএম রেশনাল একটা টুল আছে, ঠিক আছে, এটাও পেইড টুল। আচ্ছা ভাইয়া, এই হ্যাঁ, যে টুলস গুলা আছে, তো এই টুলস গুলা মধ্যে মানে এই টুলসটা কি এক একটা টুলস এক এক রকমের কাজ করে, মানে কোনোটা ওই যে যে আনডিফাইন্ড ভ্যালু না এটা না না খুঁজে না বের না, করবে? এই টুলগুলো সবই কম বেশি একই রকম কাজ করে, ঠিক আছে। আর তাহলে তো ভাইয়া, তাহলে এই টুলস গুলা কি একটা সফটওয়্যার তৈরি হয়ে যাওয়ার পরে তার ভালনারাবিলিটি খুঁজে বের করার জন্য ইউজ রাইট করা যাবে রাইট রাইট, নাকি? আপনি যখন সফটওয়্যার ডেভেলপ করে ফেলছেন আপনার কাছে কি সোর্স কোড আছে না? জি জি জি। ওই সোর্স কোডটাই এই টুলে দেখা যেতে হবে যে এটা হলো আমার সোর্স কোড, তখন ও ওই সোর্স কোড গুলো রিড করে করে ওখান থেকে ভালনারাবিলিটি খুঁজে বের করে দেবে আপনাকে। আর ভাইয়া, এই যে টুলস গুলো আছে এগুলা কি ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট হয় না ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে যে কোনো প্রোগ্রামিং এগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি যদি ডেভেলপ করি? বেসিক্যালি ভাই ডেস্কটপ টুল হয়, ডেস্কটপ বেসড টুল হয়, কিছু কিছু মানে ওয়েব বুঝলাম বেসডও আছে। না, মানে আমি বললাম যে আমি মনে করেন আমি যে অন্য মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করলে এরা বের করতে হ্যাঁ হ্যাঁ, পারবে যে কোনো নাকি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আপনার বিষয় আছে, সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকটা টুলের ক্ষেত্রে, ও বলা আছে যে আচ্ছা কোন আচ্ছা। টুল কোন কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। কিন্তু ভাইয়া মানে দেখা যায় যে হচ্ছে যখন সফটওয়্যারের সময় তো ওই দেখা যায় যে অনেক সময় দুই তিনটা ল্যাঙ্গুয়েজ, যেমন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো দুই তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে করা হয় মাঝে মাঝে, তো হ্যাঁ সেই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, কি ঝামেলা করবে না? সেই ক্ষেত্রে ঝামেলা না, যদি ও ওই ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে তাহলে সে ভালোভাবে খুঁজে বের করতে পারবে, আদারওয়াইজ পারবে না। ও তখন মানে যেটা মানে তখন দুই তিনটা টুলস ইউজ করা লাগবে, তাই না? তখন দুই তিনটা টুল ইউজ করা লাগতে পারে। আপনি আলাদাভাবে আপনার যেই ধরেন, ফর এক্সাম্পল আপনি যখন ডেভেলপ করেন তখন তো ধরেন পিএইচপি বেস যদি করেন তাহলে সেখানে জি পিএইচপি জি জি। ফাইলও থাকে, সেখানে জেকুয়েরি বা জাভাস্ক্রিপ্টের ফাইলও থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই রাইট? বলতেছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ। টুল এমন একটা টুল নিলেন যেখানে এই দুইটাই সাপোর্ট করে, তাহলে সেগুলো সে পারবে, সমস্যা নেই। আচ্ছা। আবার যদি মনে করেন যে না শুধু জাভা স্ক্রিপ্ট করবে, তাহলে শুধু জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো আপনি আরেকটা টুল দিয়ে, মানে হয় কি, টুল এমন এমন টুলও আছে যেগুলো মোটামুটি সব ল্যাঙ্গুয়েজই কভার করে। আবার ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক টুলও আছে যে শুধুমাত্র পিএইচপির কোড অ্যানালিসিস করার জন্য টুল, এরকমও আছে। শুধুমাত্র মানে জাভা স্ক্রিপ্টের কোড অ্যানালিসিস করার জন্য টুল, এরকমও আছে। শুধুমাত্র ডট নেট কোনো অ্যানালিসিস করার জন্য টুল। হ্যাঁ হ্যাঁ, মানে ওপেন সোর্স বা ফ্রি টুলস গুলোর মধ্যে মানে বেস্ট টুলস এর নাম যদি বলে দিতেন ভাইয়া। ওপেন মানে সোর্স, ওপেন সোর্স আচ্ছা বা আমি ফ্রি। আমি একটা কাজ করি করি তাহলে আমি আপনাদেরকে একটা লিস্ট দেই গ্রুপে আজকে ক্লাস শেষে। জি 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 জি। মানে সবগুলা টুলস এর ফ্রি যেগুলা বা পেইড সবগুলা মিলায়। আচ্ছা ভাই, আমি দিয়ে দেবো, ঠিক আছে, লিস্ট লিস্ট অফ আচ্ছা টুলস আমি দিয়ে দেবো, যে আচ্ছা আপনি আচ্ছা। আমি বোথ মানে সবগুলো মানে জেনারিকও দিয়ে দেবো যে যারা মোটামুটি সবগুলো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, আবার ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকও দিয়ে দেবো, ঠিক আছে। জি জি জি। ওকে, সো আচ্ছা এটা ভাই, গেলো। এই টুলস গুলা দিয়ে একটা ছোট্ট কোশ্চেন করি ভাইয়া। হ্যাঁ শিওর শিওর। মানে ওই যে কিছু মানে আমার কাছে তো এখন বর্তমানে প্রজেক্ট নাই তো, বাট ওই যে কিছু ওপেন সোর্স প্রজেক্ট পাওয়া যায়, তো ওগুলার সোর্স কোড নিয়ে যদি আমি এসে টুলস গুলোর মধ্যে পরীক্ষা করি তাহলে তো আমাকে মানে তো অ্যাটলিস্ট কিছু তো পাবো আর কি, তাই না? পাবেন পাবেন, পরীক্ষাটা কিন্তু করা আমি যাবে? একটু বলি, স্ট্যাটিক কোড অ্যানালিসিস একটা চ্যালেঞ্জিং টেস্টিং। ওকে, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, স্ট্যাটিক অ্যানালিসিসের চ্যালেঞ্জটা কোথাও আমি একটু বলি। আপনি টুল চুজ করলেন, কিনলেন বা ওপেন সোর্স যেটাই হোক না কেন, আপনি আপনার সোর্স কোড, আপনি সফটওয়্যারটা রেডি করলেন, আপনার সোর্স কোড আপনি স্ট্যাটিক কোড অ্যানালিসিস করলেন, আপনাকে একটা রেজাল্ট দিবে। রেজাল্ট এসে বলবে হ্যাঁ তোমার এইখানে এইখানে এই ভালনারেবিলিটি আছে বা তোমার এখানে এখানে এই সমস্যা আছে, তাই না, এভাবে বলবে। সমস্যাটা হয় কি, ফলস পজিটিভ। ফলস পজিটিভ কি সমস্যা হয়, এমন এমন ইস্যু সে বাইর করে যেটা আসলে ওই ইস্যু এখানে নাই। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমরা এখন প্রোগ্রামিং করার সময় অনেক সময় যে বিভিন্ন সময় বিভিন্ন ফিল্ডের ভ্যালিডেশন লিখি, ভ্যালিডেশন রুল লেখার সময় আমরা এভাবে লিখি যে পাস, PASS পাস মানে পাসওয়ার্ড, তারপরে পাইপ দিয়ে আমরা লিখি হচ্ছে 8, মিনিমাম 8 ম্যাক্সিমাম 16, এরকম ভাবে আমরা ভ্যালিডেশন রুল লিখি না এখন। তো আপনি যদি ওই ভ্যালিডেশন রুল ওই স্ট্যাটিক অ্যানালিসিস টুলে দেন, ও বলবে কি এখানে মানে পাসওয়ার্ড, মানে পাস মানে সে পাসওয়ার্ড ধরে বলবে কি পাসওয়ার্ড হার্ড কোড লিখছে এখানে, মানে সোর্স কোডের ভিতরে পাসওয়ার্ড লেখা, এটাকে ধরে সে বলবে যে এটা একটা ভালনারেবিলিটি বা এটা একটা ইস্যু। এটা একটা ফলস পজিটিভ, বুঝতে পারছি? সো স্ট্যাটিক কোঅর্ডিনেটস এরকম প্রচুর ফলস পজিটিভ ফলস নেগেটিভ প্রচুর থাকবে। ও অনেক কিছু ধরবে আপনার, হয়তো কয়েকশো হাজারও হইতে পারে,
ইস্যু ধরবে বিভিন্ন ক্যাটাগরি, মানে বিভিন্ন সিভিয়ারিটি, হাই, মিডিয়াম, লো, বিভিন্ন সিভিয়ারিটির এরকম ইস্যু ধরবে। আপনাকে যেটা করতে হবে ওই রেজাল্টটাকে নিয়ে আপনি নিজের আবার একটু অ্যানালাইজ করতে হবে যে আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক। এটা হচ্ছে চ্যালেঞ্জ স্টাডি কোড অ্যানালাইসিস। হ্যাঁ ভাই এবার বলেন কি বলছিলেন? না জিনিসটা বুঝছি ভাইয়া। ঠিক আছে, এখন টুল অনেক আছে, আমি লিস্ট দিয়ে দিব না, এখন আপনি একটা দুটো টুল ইউজ করে দেখেন। আপনি যে প্রজেক্ট ডেভেলপ করছেন যেই সেই ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক আপনি ইউজ করতে পারেন, যেমন পিএইচপি, টিএসপি, পাইথন, এগুলো সবকিছুর জন্য মোটামুটি টুল, ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক টুলও আছে। ঠিক আছে, ওকে। আমাদের অর্গানাইজেশনে আমি যেটা ইউজ করছি লাস্ট টুল যেটা, সেটা হচ্ছে সোনার কিউব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, যে আমাকে যদি অনুমতি দেন তাহলে এই যে স্ক্যানিং সম্পর্কে এবং হচ্ছে ফলস পজিটিভ গুলা নিয়ে একটা আর্টিকেল লিখে আমি গ্রুপে পোস্ট করে দিব। গ্রুপে পোস্ট করবেন? জি হ্যাঁ, করে দিবেন, ফাইন, খুব ভালো হয়। ঠিক আছে ভাই, নাইস, ধন্যবাদ। ওকে, নেক্সট হচ্ছে ডাইনামিক টেস্টিং। সো স্ট্যাটিক টেস্টিং আমরা যেটা দেখলাম যে স্ট্যাটিক টেস্টিং এ কোনো ধরনের সোর্স কোড এক্সিকিউট করা হয় না, সোর্স কোড এক্সিকিউট করা ছাড়াই ও আপনি টেস্টিং করতে পারবেন। এরপর আসি হচ্ছে সোর্স কোড এক্সিকিউট করে বা অ্যাপ্লিকেশনটাকে রান করে যে টেস্টিং গুলো করা হয় সেগুলোকে বলা হয় সব ডাইনামিক টেস্টিং। সো ডাইনামিক টেস্টিং ইজ এ কাইন্ড অফ সফটওয়্যার টেস্টিং টেকনিক using which the dynamic behavior of the code is analyzed. So আপনি ডাইনামিক টেস্টিং করে সফটওয়্যারের ডাইনামিক বিহেভিয়ারটাকে অ্যানালাইজ করতে পারেন। ঠিক আছে, ফর পারফর্মিং ডাইনামিক টেস্টিং the software should be compiled and executed and the parameters such as memory usage, CPU usage, response time and overall performance of the software are analyzed. So এখানে যেটা বলতেছে যে পারফরম্যান্স টেস্টিং এর ক্ষেত্রে আমরা যখন পারফরম্যান্স চেক করব সেই ক্ষেত্রে আমরা ওই যে সিপিইউ ইউসেজ, মেমোরি ইউসেজ, রেসপন্স টাইম এগুলো আমরা চেক করি, সেটার কথা বলা হয়েছে আর কি। হ্যাঁ, সো পারফরম্যান্স টেস্টিং ইজ এ কাইন্ড অফ ডাইনামিক টেস্টিং। আমরা ফাংশনাল টেস্টিং যখন করবো, মানে ম্যানুয়াল টেস্টিং করবো, ম্যানুয়াল টেস্টিং এক ধরনের ডাইনামিক টেস্টিং, কারণ ম্যানুয়াল টেস্টিং এর সময় আমরা কি করি ওই সফটওয়্যারের বিহেভিয়ার চেক করি, তাই না? যেহেতু ম্যানুয়াল টেস্টিং ইজ এ কাইন্ড অফ ফাংশনাল টেস্টিং। আর ফাংশনাল টেস্টিং মানেই হচ্ছে ওর ফিচারের আসপেক্ট থেকে বা ফাংশনালিটির আসপেক্ট থেকে আমরা চিন্তা করি আর কি ফাংশনাল জিনিসটা। নন ফাংশনাল হচ্ছে ওই যে কয়েকটা প্যারামিটারের কথা বললাম, সিকিউরিটি, পারফরম্যান্স, ইউজেবিলিটি, ইউআই ইউএক্স। ঠিক আছে, so dynamic testing involves testing the software for the input values and output values and analyze. মানে আপনি ডাইনামিক টেস্টিং এ যেটা করেন কিছু ইনপুট ভ্যালু দেন, আপনি কিছু আউটপুট ভ্যালু পান, এগুলো অ্যানালাইজ করেন আর কি, বা এক্সপেক্টেড রেজাল্ট আর অ্যাকচুয়াল রেজাল্ট কি মিলায় দেখেন। Dynamic testing is the validation part of verification. So মনে আছে ডান পাশের ভি তে আমরা কি দেখছিলাম, ভ্যালিডেশন পার্ট ছিল। তো ওইখানে হচ্ছে বেসিক্যালি ওগুলো সব ডাইনামিক টেস্টিং, যেমন ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, দেন হচ্ছে সিস্টেম টেস্টিং, তারপর অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এগুলো হচ্ছে সবই ডাইনামিক টেস্টিং। ভাইয়া জি, মূলত ডাইনামিক টেস্টিং যেটা বলতে হচ্ছে, এটা কি ডাইনামিক কেন বলি, কি ইনপুট আর আউটপুট ওই দুটোর কারণে কি আমরা ডাইনামিক বলি না? না ডাইনামিক বলি কারণ হচ্ছে আপনি এই সফটওয়্যারটাকে অ্যানালাইজ করেন, সফটওয়্যারটাকে রান করে, মানে আপনার সফটওয়্যার যে কোড লিখছেন ওই কোডটা রান হলে সে কিরকম বিহেভ করবে এটা আপনি অ্যানালাইজ করেন, এই জন্য এটাকে ডাইনামিক বলা। তার মানে রান বেস বুঝাচ্ছে ডাইনামিকটা না? হ্যাঁ, রাইট। স্ট্যাটিকে সফটওয়্যারটা রান হয় না বা সফটওয়্যার সোর্স কোড গুলোকে এক্সিকিউট করা হয় না। দিন শেষে সফটওয়্যারের সোর্স কোড এক্সিকিউট করা মানে কি, কম্পাইল করা না? হ্যাঁ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে তো একটা কম্পাইলার আছে, তাই না? রাইট। কম্পাইল করা এন্ড এক্সিকিউট করা, এটাই হচ্ছে, যদি কম্পাইল হয় এক্সিকিউট হয় সোর্স কোড তাহলে ওটা ডাইনামিক টেস্টিং হবে, আর যদি সোর্স কোড কম্পাইল না হয় বা এক্সিকিউট না হয় সেক্ষেত্রে ওটা হবে স্ট্যাটিক টেস্টিং। আচ্ছা বুঝছি, তার মানে কি এক্সিকিউশনটাই ডাইনামিক? এক্স্যাক্টলি। তো আপনি তো সফটওয়্যারের সোর্স কোডটা এক্সিকিউট না করলে ওর ডাইনামিক বিহেভিয়ারটা চেক করতে পারবেন না। স্ট্যাটিকে যেমন আপনি ডাইনামিক বিহেভিয়ার চেক করেন না, শুধুমাত্র সোর্স কোডের ভিতরে কোনো কিছু আছে কিনা সেটা চেক করেন। যাই হোক, ডাইনামিক টেস্টিং এর টেকনিক কি কি আছে? ডাইনামিক টেস্টিং টেকনিকস আর ব্রডলি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ। একটা হচ্ছে ফাংশনাল টেস্টিং আর একটা হচ্ছে নন ফাংশনাল টেস্টিং। ঠিক আছে, আর লেভেল অফ টেস্টিং হচ্ছে ওই যে চারটা লেভেল আছে, একটা হচ্ছে ইউনিট লেভেল, একটা হচ্ছে ইন্টিগ্রেশন লেভেল, একটা হচ্ছে সিস্টেম লেভেল, আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেভেল।
তো ব্রডলি ডাইনামিক টেস্টিং যদি ব্রডলি বলি, ওই যে বললাম দুই রকম, একটা হচ্ছে ফাংশনাল, একটা হচ্ছে নন ফাংশনাল। এই ফাংশনাল টেস্টিং এর আবার অনেক ধরনের ক্যাটাগরি আছে, নন ফাংশনাল টেস্টিং এরও অনেক ধরনের ক্যাটাগরি আছে, আমরা এগুলো যাবো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমার থার্ড ক্যাটাগরি হচ্ছে কি ছিল মনে আছে? নলেজ অফ দ্য সফটওয়্যার, তাই না? একজন টেস্টার যখন টেস্টিং করে, ওই সফটওয়্যারের কি কি নলেজ ওই টেস্টারের কাছে আছে, তার উপর ডিপেন্ড করে সফটওয়্যার টেস্টিং 3 রকম বলছিলাম। তার প্রথমটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, আপনারা হয়তো নাম শুনে থাকবেন ব্ল্যাক বক্স টেস্টিং এর। ব্ল্যাক বক্স টেস্টিং কে বিহেভিয়ারাল টেস্টিং ও বলা হয়, ঠিক আছে? সো এটা এমন একটা টেস্টিং মেথড যেই টেস্টিং করার সময় সফটওয়্যার টেস্টার যিনি থাকবেন তার ওই সফটওয়্যারের ইন্টারনাল স্ট্রাকচার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। ধরেন টেস্টার একটা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট করতেছে, সে যদি ব্ল্যাক বক্স টেস্টিং করে তার মানেই হলো সে ওই ওয়েব অ্যাপ্লিকেশনটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করা, ওই ওয়েব অ্যাপ্লিকেশনে কি ধরনের কোয়েরি পিছনে ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাকএন্ডে কি ধরনের কোয়েরি হচ্ছে এক্সিকিউট হচ্ছে, বা কি কি টেকনোলজি স্ট্যাক দিয়ে এটা ডেভেলপ করা, ঠিক আছে? এগুলো সম্বন্ধে তার কোনো, বা সার্ভারে কি ধরনের সার্ভারে এটা হোস্ট করা, বা সার্ভারের কনফিগারেশন কেমন, বা এই টোটাল হোস্টিং কনফিগারেশন কেমন, এইসব সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। সে শুধুমাত্র কি করে, এই যে সেটাই বলা হয়েছে যেখানে যে ইজ এ সফটওয়্যার টেস্টিং মেথড ইন উইচ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অর ডিজাইন অর ইমপ্লিমেন্টেশন অফ দ্য আইটেম বিং টেস্টেড ইজ নট নোন টু দ্য টেস্টার এগুলো কিছুই জানে না যে ভিতরে কি আছে, ঠিক আছে? সো দিস টেস্ট ক্যান বি ফাংশনাল আর নন ফাংশনাল। সো এই ব্ল্যাক বক্স টেস্টিং গুলো ফাংশনাল হতে পারে, নন ফাংশনাল হতে পারে। তো বেসিক্যালি ফাংশনালি হয়। সো ব্ল্যাক বক্স টেস্টিং এ যেখানে যদি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, খেয়াল করেন এখানে একটা ব্ল্যাক বক্স এক্সিকিউটেবল যে প্রোগ্রাম মানে যে সোর্স কোড বা অ্যাপ্লিকেশনের ভিতরকার যে লজিক, ওইটাকে একটা ব্ল্যাক ইয়ে দিয়ে দেখানো হয়েছে, কারণ এটা সম্বন্ধে ওই টেস্টারের কোনো আইডিয়া নেই। সে শুধুমাত্র একটা, তার কাছে এই সফটওয়্যারটা একটা ব্ল্যাক বক্সের মতো, সে মনিটরে শুধুমাত্র ওই বিভিন্ন রকমের সফটওয়্যারের ইন্টারফেস দেখতে পারে, সেখান থেকে সে কিছু ইনপুট দিতে পারে, বিনিময়ে সে কিছু আউটপুট পায়, এই হলো কাজ। বাট ইনপুট দেওয়ার পরে ওইটা কিভাবে ভিতরে প্রসেস হচ্ছে বা প্রসেস হওয়ার পরে কিভাবে নতুন নতুন ডেটা আসতেছে আউটপুট হিসেবে, সেটা সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। সো দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড ব্ল্যাক বক্স টেস্টিং। বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, ব্ল্যাক বক্স টেস্টিংটা কি তাহলে ইউজারদের জন্য, যেহেতু সে জানে না ফাংশনালিটি কিভাবে কাজ হচ্ছে, সে জাস্ট উপরে ইউজার ইন্টারফেসটা ইউজ করতেছে? এখন আমি অ্যাজ এ ইউজার যদি কোনো কিছু ইউজ করি, ফেসবুক যেমন, হ্যাঁ, ফেসবুক আমাদের কাছে একটা ব্ল্যাক বক্স, মানে ফেসবুকে যদি আমি ধরি আমি টেস্টিং করতেছি ফেসবুকের, বা আমি অ্যাজ এ ইউজার আমি ফেসবুকের টেস্টিং করছি, সেক্ষেত্রে ওই ফেসবুকের ভিতরকার জিনিসগুলো সব আমার কাছে ব্ল্যাক বক্স না? আমি কি জানি ওরা কি ধরনের কি ইউজ করছে, ভিতরে কি টেকনোলজি ইউজ করছে? ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন? আপনি যখন ফেসবুকে কোনো একটা পোস্ট করতেছেন, ওই একটা লেখা আপনি লিখে পোস্ট বাটনে ক্লিক করতেছেন, ক্লিক করার সাথে সাথে ভিতরে ওখানে ঘুরতেছে, ঘুরে ভিতরে কোনো নিশ্চয়ই কিছু হচ্ছে ব্যাক এন্ডে। কি হচ্ছে এটা সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই, আছে? কিছুক্ষণ না পর ভাইয়া। দেখতেছেন আপনার পোস্টটা পোস্ট হয়ে গেছে, বাট ওই যে যতক্ষণ ঘুরতেছিল ততক্ষণে ওই ব্যাক এন্ডে ও কিছু কাজ করছে। ও আপনার এই ইনপুটটা নিছে, ইনপুটটা নিয়ে ও চেক করছে সব ঠিকঠাক আছে কিনা, চেক করে ও ডেটাবেজে এটাকে ইয়ে দিছে, সেভ করছে। ডেটাবেজে সেভ করার পরেই আপনাকে দেখাইছে যে এটা, বা ডেটাবেজ থেকে রিড করে নিয়ে এসে আপনাকে দেখাই দিছে যে হ্যাঁ এটা পোস্ট হয়ে গেছে। তো এত যে কাজ এই কাজগুলো যে হয়েছে এগুলো সম্বন্ধে তো আপনার কোনো আইডিয়া নেই। এই জন্য টেস্টিং এন্ডে যারা টেস্টার, সফটওয়্যার টেস্টার বা সফটওয়্যার কিউ ইঞ্জিনিয়ার যারা আছে, তারা যদি ব্ল্যাক বক্স টেস্টিং করে, তাদের জন্য এই সফটওয়্যারটা বা সফটওয়্যারের ভিতরকার জিনিস এগুলো হচ্ছে তাদের কাছে ব্ল্যাক বক্স। তারা ওই ব্ল্যাক বক্স টেস্টিং করার সময় কি করে, ইনপুট দেয় আর আউটপুট চেক করে যে স্পেসিফিকেশন বা রিকোয়ারমেন্টস আছে সেটার সাথে মিলায়, যে আসলে রিকোয়ারমেন্ট যা বলছিল সেই অনুযায়ী এটা কাজ করে কিনা। এই হলো ব্ল্যাক বক্স টেস্টিং।
সো দিস মেথড ইজ নেমড সো, এই মেথডের নামটা এমন হয়েছে কারণ হচ্ছে বিকজ দ্য সফটওয়্যার প্রোগ্রাম ইন দ্য আইজ অফ দ্য টেস্টার, সো ওই টেস্টারের চোখে এই সফটওয়্যার প্রোগ্রামটা ইজ লাইক এ ব্ল্যাক বক্স, ঠিক আছে, ইনসাইড হুইচ ওয়ান ক্যান নট সি, সো সে ইনসাইডে ভিতরে কি আছে সেটা সে দেখতে পারে না, এই জন্য তার কাছে এটা ব্ল্যাক বক্স। সো দিস মেথড অ্যাটেম্পটস টু ফাইন্ড এরর্স ইন দ্য ফলোইং ক্যাটাগরি, এই নিচের ক্যাটাগরিতে সে একটা সফটওয়্যারে এরর ধরার চেষ্টা করে ব্ল্যাক বক্স টেস্টিং। একটা হচ্ছে ইনকারেক্ট অর মিসিং ফাংশনস, যদি কোনো ইনকারেক্ট বা মিসিং ফাংশন থেকে থাকে। 2 নম্বর হচ্ছে ইন্টারফেস এরর, ইন্টারফেস এরর মানে হচ্ছে কমিউনিকেশন এরর, হ্যাঁ, দুইটা মডিউলের ভিতরে আপনার ডেটা আদান প্রদান হওয়া যে বিষয়টা ইন্টারফেসিংটা, সেটার ভিতরে কোনো এরর আছে কিনা। এরর্স ইন ডেটা স্ট্রাকচার আর এক্সটার্নাল ডেটাবেস অ্যাক্সেস, সো আপনার যে ডেটা স্ট্রাকচার আপনি ইউজ করতেছেন ভিতরে অ্যাপ্লিকেশনে, সেখানে কোনো এরর আছে কিনা, বা ডেটাবেস অ্যাক্সেসে কোনো এক্সটার্নাল ডেটাবেস অ্যাক্সেসে কোনো এরর আছে কিনা, এই ধরনের এরর সে খুঁজে বের করে। বিহেভিয়ার অর পারফরমেন্স এরর, সে সফটওয়্যারের বিহেভিয়ার মানে ফাংশনাল অ্যাসপেক্ট, আর পারফরমেন্স এরর মানে হচ্ছে নন ফাংশনাল অ্যাসপেক্ট, সেই ধরনের এরর সে খুঁজে বের করতে পারে। ইনিশিয়ালাইজেশন এন্ড টার্মিনেশন এরর, সফটওয়্যারটাকে ইনিশিয়ালাইজ করা এবং সফটওয়্যারের কোনো কিছুকে টার্মিনেট করা, এই ধরনের কোনো এরর এখানে আছে কিনা সে খুঁজে বের করতে পারে। ওকে, এরপর হচ্ছে আইএসটিকিউবির নাম আপনারা শুনছেন মনে হয় অনেকেই, বা সবাই শুনছেন কিনা। আইএসটিকিউবি হচ্ছে ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ড। বাংলাদেশে এখন মোটামুটি যারা সফটওয়্যার কিউএ ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার টেস্টিং এর এই ফিল্ডে কাজ করেন, সবাই এখন টুকটাক ওই যে আইএসটিকিউবির ফাউন্ডেশন লেভেলের সার্টিফিকেশনটা নিচ্ছেন, এটা বেশ এখন পপুলার। আমি একটু দেখাই। আপনারা যেহেতু মোটামুটি সবাই কম বেশি এই দিকেই আপনাদের ক্যারিয়ার করতে চান, প্রথম ক্লাসে বা ওই যে ক্লাসে যেদিন কথা হলো সবাই সেটাই বললেন, এটা একটু দেখে রাখা ভালো। সো এটা হচ্ছে মোটামুটি আইএসটিকিউবি টোটাল সার্টিফিকেশনের চেইনটা। নিচে আইএসটিকিউবি কথা একটু বলে আসে, এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা সফটওয়্যার টেস্টিং নিয়ে আসলে তাদের কাজ, সফটওয়্যার টেস্টিং এর বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ড তারা সেট করে, বা সফটওয়্যার টেস্টিং এর বিভিন্ন রকমের এই যে কোর্স গুলো আছে, এগুলো সব ভেন্ডর কোর্স আর কি, এই ধরনের সার্টিফিকেশন তারা দিয়ে থাকে, ঠিক আছে। তারা একটা ভালো মানে খুব ওয়েল নন একটা অথরিটি, এবং ইন্টারন্যাশনালি তাদের এই সার্টিফিকেশন গুলো রেকগনাইজড। সো আইএসটিকিউবি যদি আপনি শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফার্স্টে ফাউন্ডেশন লেভেল দিয়ে শুরু করতে হবে। সার্টিফাইড টেস্টার ফাউন্ডেশন লেভেল পাস করার পরে আপনি বিভিন্ন রকম লেভেলে যাইতে পারেন, আপনি অ্যাডভান্স লেভেলে যাইতে পারেন, আপনি এই যে বাম পাশে এজাইলের ফাউন্ডেশন আছে ওইটা করতে পারেন, তারপরে উপরে অ্যাডভান্স লেভেলের এজাইল আছে ওইটাতে যেতে পারেন। আপনি ফাউন্ডেশন লেভেল থেকে সরাসরি অ্যাডভান্স লেভেলের যে 4টা ইয়ে আছে, যে টেস্ট অ্যানালিস্ট, টেকনিক্যাল টেস্ট অ্যানালিস্ট আর টেস্ট ম্যানেজার, এইগুলোতে যেতে পারেন। তারপর আপনি চাইলে ওই যে ইমপ্রুভিং দ্য টেস্ট প্রসেস এই রিলেটেড 2টা আছে, টেস্ট ম্যানেজমেন্টের কয়েকটা আছে এক্সপার্ট লেভেলের, ওগুলো যেতে পারেন। এবং ডান পাশে দেখেন স্পেশালিস্ট আছে, স্পেশালিস্টের ভিতরে কি আছে, অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর জন্য আছে, এগুলো সব কিন্তু সার্টিফিকেশন একটা। দেন এআই টেস্টিং মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেস্টিং, ওকে, এইটার আছে। দেন অটোমোটিভ সফটওয়্যার টেস্টার আছে। গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি টেস্টার, গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি বুঝতে পারছেন তো, ওই যে ক্যাসিনো আছে না, ক্যাসিনো সফটওয়্যার গুলো কিন্তু খুব মারাত্মক টাইপের সফটওয়্যার হয়। তো ওই ক্যাসিনোর ওই টাইপের সফটওয়্যারের যেই ইন্ডাস্ট্রি বা গ্যাম্বলিং এর জন্য যে ইন্ডাস্ট্রি টোটাল ওই ইন্ডাস্ট্রি সফটওয়্যার গুলো টেস্টিং এর জন্য সার্টিফিকেশন আছে। দেন মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং এর জন্য সার্টিফিকেশন আছে। মডেল বেসড টেস্টার, এটা একটা সার্টিফিকেশন। পারফরমেন্স টেস্টিং এর জন্য আছে, সিকিউরিটি আছে, টেস্ট অটোমেশন আছে, আর ইউজেবিলিটি টেস্টিং এর সার্টিফিকেশন আছে। আচ্ছা ভাই, ফাউন্ডেশন টেস্টিং যেটা বললেন, যেটা থেকে স্টার্ট করতে হবে সার্টিফাইড টেস্টার, এটা হলো হচ্ছে মানে ফিটা কত পড়ে এক্সামের? এখন মনে হয় $200 ভাই, $200 মানে ইউএস ডলার, তাই না? রাইট, $200। আচ্ছা ভাই, এই এক্সাম গুলা তো মানে দেওয়ার সময় কি এগুলা কি এমসিকিউ বেসড নাকি এমসিকিউ বেসড? হ্যাঁ, এমসিকিউ বেসড। আর ভাই এই এমসিকিউ বেসড এইটা কি মনে করেন হলো বাংলাদেশ থেকে দেওয়া যাবে, মানে অনলাইনে দেওয়া যাবে? বাংলাদেশ থেকে দেওয়া যাবে। এবং একটা সময় আমরা যখন দিয়েছিলাম 2017-18 সালের কথা বলছি, তখন পেপার বেসডই ছিল বাংলাদেশে। তখন হচ্ছে ওই যার মানে বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে যে বোর্ডটা
মানে আইএসটিকিউর বিভিন্ন দেশের বোর্ড আছে। তো বাংলাদেশের বোর্ড হচ্ছে ডেফোডিল ইনস্টিটিউট অফ ডিআইআইটি, ওরা হচ্ছে বাংলাদেশের বোর্ড। তো এই জন্য আপনি আইএসটিকিউ পরীক্ষা বাংলাদেশ থেকে দিতে হলে ওদের কাছ থেকেই দিতে হবে, ঠিক আছে? সো ওদের সাথে যোগাযোগ করলে হবে। আর ওরা বোর্ড, ওরা হচ্ছে কি করে, ওদের আবার টাই আপ আছে হচ্ছে জার্মানির একটা ইনস্টিটিউটের সাথে, আইএসকিউআই। এটা আইএসকিউ হচ্ছে জার্মান বেসড একটা বোর্ড আর কি, আইএসটিকিউ, যারা এরকম ট্রেনিং বা হচ্ছে আপনার এই এক্সাম প্রোভাইড করে, ঠিক আছে? তো বাংলাদেশ থেকে যদি আপনি পরীক্ষা দিতে চান তখন ডিআইআইটির সাথে যোগাযোগ করলে ওরা তখন একটা ব্যাচ তৈরি করবে, ধরেন 10 জন 15 জন বা 20 জনের একটা ব্যাচ তৈরি হবে যারা সবাই পরীক্ষা দিবে আর কি। ওরা তখন ওই জার্মানিতে ওই আইএসকিউ এর সাথে কন্ট্যাক্ট করে, আইএসকিউ তখন এই পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করে। আগে তো হচ্ছে আইএসকিউ কি করতো, আমাদের সময় আর কি, আমরা যখন দিছি পেপার বেস ছিল, তো তখন ওই ডিআইআইটি কন্ট্যাক্ট করলে আইএসকিউ কি করতো, ওই জার্মান থেকে আর কি পেপার পাঠা যেত, এক্সাম পেপার। ওই পেপার আসতো বাংলাদেশে, এসে ওই আইএসকিউ এর একজন মনোনীত ইনভিজিলেটর ছিলেন বাংলাদেশে, উনি আসতেন পেপার নিয়ে আমাদের এখানে, এসে আমাদের পরীক্ষা নিতেন। আবার যখন পরীক্ষা শেষ হয়ে যেত, ওই পরীক্ষার আনসার শিট গুলো আবার জার্মানি চলে যেত, ওখান থেকে তখন ইভ্যালুয়েট হয়ে ওনারা ওই রেজাল্ট দিতেন। এখন তো অনলাইন বেসড হয়ে গেছে, কম্পিউটার বেসড হয়ে গেছে। ও তাহলে মানে এখন কি আমি যে মানে মানে যে সময় আমি এক্সাম পারবো এরকম কি? হ্যাঁ সরি ভাই, আপনি মানে আমি এখন যে কোনো সময় যে রেজিস্ট্রেশন করালে কি এক্সাম দিতে পারবো না? এটা একটা টাইম থাকে যে বছরে। কোনো সময় পারবেন হয়তো, তবে ডিআইআইটির সাথে আগে একটু যোগাযোগ করে নিয়েন, কারণ ওই যে আপনার একার জন্য তো হয়তো পরীক্ষা নেওয়াটা ওদের জন্য টাফ হবে, বুঝাতে পারছি? আচ্ছা, একটা জিনিস আমার একটু জানার ছিল, সেটা হলো দুটা জিনিস আর কি। প্রথমে একটা জিনিস বলে নেই, যেমন হলো সিসিএনএ এক্সাম বা অন্য গুলাতে আমরা যে কোশ্চেন ডাম পাই, এখানেও কি এরকম কোশ্চেন ডাম দিয়ে দিবে? আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমরা 17-18তে যখন দিয়েছিলাম তখন আসলে এটা কোনো ডাম্প ছিল না, এবং আই বিলিভ যে এখনো কোনো ডাম্প আপনি হয়তো পাবেন না সোফার। আইএসটিকিউবির পরীক্ষাগুলো আসলে এমন পরীক্ষা, আপনি ওদের যে স্যাম্পল পেপার আছে, স্যাম্পল পেপারের বাইরে ডাম্প আপনি পাবেন না। এখন রিসেন্টলি যদি বের হয়ে থাকে ভাই আমার জানা নাই, বাট আমাদের সময় ছিল না, আমাদের খুব কষ্ট করে সব পড়াশোনা করে পরীক্ষা দিতে হয়েছে। ইভেন আমার মনে আছে আমি এজাইলে ফেল করছিলাম। আমি তো হচ্ছে এই যে টেস্ট ফাউন্ডেশন, এজাইল, টেস্ট অ্যানালিস্ট, টেস্ট ম্যানেজার পর্যন্ত সার্টিফাইড। আমরা যারা আছি এখানে 4-5 জন, আমরা সবাই ম্যানেজার পর্যন্ত সার্টিফাইড। তো এই টেস্ট অ্যানালিস্ট, টেস্ট ম্যানেজার এগুলো বেশ টাফ ছিল, ঠিক আছে? তো পড়াশোনা করেই দিতে হয়েছে, ইভেন ফাউন্ডেশন লেভেলও পড়াশোনা করে খুব ভালোভাবে পড়াশোনা করে দিতে হয়েছে। এখন ভাই আর ডাম্প, ওইভাবে ডাম্প আছে কিনা যেটা কিনা 100% খাটবে, আমার এইটা এই মুহূর্তে জানা নাই, বাট আমাদের সময় ছিল না, আমি বিলিভ করি এখনো নাই, আপনাকে পড়াশোনা করেই পরীক্ষা দিতে হবে। আচ্ছা ভাইয়া, আর একটা জিনিস একটু জানার ছিল ভাইয়া, মানে আমরা তো এখানে যে কোর্সটা করতেছি এটার মাধ্যমে ভাইয়া ওই ফাউন্ডেশন লেভেলটা কি কভার হবে ভাইয়া? না, এইটার মাধ্যমে তো ফাউন্ডেশন লেভেল পুরো কভার হবে না, সেটা তো পড়তে হবে। ও সেটা সেটা ভাইয়া, মানে এটার জন্য কি কোনো বই বা ম্যাটেরিয়ালস আছে যে ওখান হ্যাঁ থেকে আমি একটু ফলো? দেখাই, এই যে আমি যাচ্ছি ফাউন্ডেশন লেভেলের সার্টিফাইড টেস্টারে ক্লিক করলেই আপনি ওই এক্সাম রিলেটেড যাবতীয় ম্যাটেরিয়াল গুলো এখানে পেয়ে যাবেন। এই যে ডান পাশে দেখেন সিটিএফএল যে সিলেবাসটা আছে না, এই যে জি এটা, ভাইয়া। এটাই পড়লেই হবে, এটাই পড়লেই আপনার পরীক্ষার জন্য আপনি প্রিপেয়ার হয়ে যাবেন। মানে সিলেবাসটার মধ্যে কি ওই যা যা সবকিছু আছে আর কি? তো হ্যাঁ সবকিছু আছে সিলেবাসের ভিতরে, এর ভিতরেই সবকিছু আছে, আমি দেখাই আপনাকে। এবং 93 পৃষ্ঠার সিলেবাস, এখানে যা আছে এগুলো পড়লে আপনার হয়ে যাবে। একটা লিঙ্কটা দেওয়া যাবে? তারপরে Sure. স্যাম্পল কোশ্চেন তো আছে ভাইয়া এখানে, বুঝছেন, ওয়েবসাইটে স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ স্যাম্পল কোশ্চেন তিনটা করে দেওয়া আছে, থাকে মনে হয়। মানে এই যে সিলেবাসটা যেটা আছে ভাই, এটা একটা বইয়ের মতন আর কি, এটা তাই না? এটা এটা কাইন্ড অফ বইয়ের মতো, রাইট? ও আচ্ছা আচ্ছা, তারপরেও লিংকটা একটু তারপরেও দিয়ে যদি দেন। তারপরেও যদি আপনারা ফাউন্ডেশন লেভেলের জন্য পড়াশোনা করতে চান, এর বাইরেও আমার কাছে অনেক বই আছে, আমি আপনাদের সাথে শেয়ার করবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, এরকম আচ্ছা একটা বইটা শেয়ার করেন। জি ভাই, মানে আপনার কাছে যে বইটা ভালো লাগছে আচ্ছা ভাই, আমার কাছে যা ম্যাটেরিয়াল আছে, আমার কাছে জি জি ভাই, বই বই থেকে শুরু করে কোশ্চেন যা আছে, আমি তাহলে আপনাদের সাথে শেয়ার করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? এই ক্লাসটার পরেই তাহলে একটু ওই যে ওখানে শেয়ার করে দিন, তাহলে ওইভাবে থাকলো আর কি, যে ক্লাসের পরে ওইটা কমেন্টে ইয়াতে শেয়ার করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হোয়াটসঅ্যাপে দিবেন। হোয়াটসঅ্যাপে দিলে হারায় যেতে পারে, একটা গ্রুপেই ফেসবুক গ্রুপে ভিডিও আর ফাইল টাইল সব এক জায়গায় থাক। হ্যাঁ সেটাও হয়, ঠিক আছে।
কারণ আলটিমেটলি এখানে তো দেখেন স্যাম্পল কোশ্চেন এ, স্যাম্পল কোশ্চেন বি, স্যাম্পল কোশ্চেন সি, ঠিক আছে, দেওয়া আছে সবই। এখানে এক্সাম স্ট্রাকচার এন্ড রুল সবই দেওয়া আছে। গ্লোসারি গুলো ভালো করে আয়ত্ত করতে হয়। গ্লোসারি দেওয়া আছে, গ্লোসারি গুলো ভালোভাবে আয়ত্ত করার ব্যাপার আছে। হ্যাঁ, নাইলে সিলেবাস পড়ে বোঝা যাবে না। সিলেবাস পড়লে মানে সিলেবাস যদি আপনি পুরোপুরি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি পাস আইএসটিকিউবি ফাউন্ডেশন লেভেল, এটা শিওর থাকেন। আপনার এই বাইরে কিছু পড়া লাগবে না, জাস্ট ফাউন্ডেশন লেভেলে গ্লোসারি গুলো আমি পড়ছি, আমার দাঁত ভেঙে গেছে ভাইয়া। কাজ ভেঙে গেছে। এরকম মনে হয় যেন এত কঠিন কঠিন। হ্যাঁ, একটু একটু ভাষা, আইএসটিকিউবির ভাষা একটু কঠিন আছে, খেয়াল করবেন, ঠিক আছে, একটু কঠিন। আচ্ছা ভাইয়া, মানে এই কোর্সে মানে যদি ফেল করা হয় বা তাহলে কি মানে ওয়ান অ্যাটেম্পটই থাকে তাই না? মানে হ্যাঁ, আবার আবার মানে দিতে যে হবে। কিছু টাকা দিয়ে যে আবার রি অ্যাটেম্প দেওয়া যায় এরকম না না, না ফুলটাই না না পেমেন্ট না, ইউ করতে হ্যাভ টু হয়? পে দ্য হোল ফি, পুরা ফি পে করতে হবে আবার পরীক্ষা দিতে গেলে। এই জন্য চেষ্টা করতে হবে ওয়ান অ্যাটেম্পটে পাস করা যায় যাতে, ঠিক আছে, এভাবে প্রিপারেশন নিতে হবে। আর কোন ইয়ার আন্ডারে ছাড়া আমি তো এমনি একা একা বাসায় মানে নিজে তো পারবো না তাই না? কোনো অর্গানাইজেশন আন্ডারে এক্সামটা দিতে হবে? না, বাংলাদেশ থেকে দিতে গেলে আপনাকে মানে যে কোনো জায়গা থেকে দেন না কেন আপনি নিজে পারবেন না, এটাই ওই এটাই বোর্ডের কাছে যাইতে হবে, এক্সাম প্রোভাইডারের কাছে যাইতে হবে। সার্টিফিকেটটা কি ভাই ডিজিটাল সার্টিফিকেট দেয় নাকি ওই ডিজিটাল দিবে সার্টিফিকেটও আপনার? দেয় আপনাকে, সার্টিফিকেটও দিবে, এই হার্ড কপিও দিবে। ওটা কি আমাকে আলাদা এক্সট্রা টাকা পে করতে হবে মনে না হয় ওর মনে হয় মধ্যেই হয়ে মনে যাবে? হয় মনে হয় ও আচ্ছা আচ্ছা কপির আচ্ছা জন্য মনে হয় একটু পে করতে হয়। ঠিক আছে। আবার আপনি আচ্ছা। যখন সার্টিফাইড হয়ে যাবেন তখন এই যে এসসিআর আছে, এসসিআর হচ্ছে আপনার আপনার সার্টিফিকেট আপনি আদৌ সার্টিফাইড কিনা সেটা এখান থেকে বোঝা যাবে। যেমন আমি যদি আমার নাম লিখি, এই যে আমার ইগুলো আছে, এই যে দেখেন, ঠিক আছে, আপনাকে দেখা দিবে আপনি কোন কোন ইয়ের থেকে বা কোন অর্গানাইজেশনের মানে কোন সার্টিফিকেশন বডি থেকে সার্টিফাইড। এই যে আমার নাম, আমার সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেশন বডি, এক্সাম প্রোভাইডার, সার্টিফিকেশন লেভেল, ঠিক আছে। মানে ভাই মানে জব খোঁজার আগে তাহলে ভাই ফাউন্ডেশন লেভেল সার্টিফিকেটটা করে যাইতে হয় তাই না? ফাউন্ডেশন লেভেল করে যেতে হয়, ম্যান্ডেটরি না। আপনি যদি শুনেন, জবে তো আপনি ইন্টারভিউ দিবেন তাই না, আপনার কাছে যদি ওই সার্টিফিকেট গুলা ইয়ে হিসেবে চায়, মানে ম্যান্ডেটরি হিসেবে না চায়, অ্যাডিশনাল হিসেবে চায়, তাহলে আপনি ওখানে একটু কনফিডেন্স হিসেবে যদি দেখাতে পারেন যে আপনি জানেন, তাহলে ওরাই হয়তো ওই কোম্পানি বা আপনি পরে কোম্পানিতে ঢুকে করে নিলেন ফাউন্ডেশনটা। আর যদি আপনার আগে থেকে করা থাকে তাহলে তো অবশ্যই আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি যদি ফাউন্ডেশন লেভেল সার্টিফিকেট নিয়ে ভাইবা বোর্ডে বসতে পারেন, সব চাকরির ভাইবা, তাহলে তো এটা প্লাস পয়েন্ট অবশ্যই। আরেকটা জিনিস জানার ছিল, যেমন আমাদের সিসিএনএ বা ইয়াতে একটা সময় লিমিট থাকে, টাইম লিমিট, এরপর সার্টিফিকেটটা আবার দিতে হয় আর কি, এটার কি এরকম আছে? না, এটা টাইম লিমিট নেই। আমি এই খেয়াল করে দেখেন ডান পাশের একদম লাস্ট কলাম সার্টিফিকেট এক্সপায়ারি ফাঁকা। আচ্ছা ভাইয়া, এগুলোর কি কোনো সিপিডি আছে? কি আছে ভাই? সিপিডি মানে কন্টিনিউ যেটা প্রফেশনাল ডেভেলপমেন্ট বিভিন্ন মানে সার্টিফিকেশনে থাকে যে সিপিডি, এরকম কি কিছু আছে এটাতে? এটাতে মনে হয় এরকম কিছু নাই। সিপিডিটা কি একটু 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 বুঝায় বলবেন ভাই? এটা আমি সিপিডি বলেন, বিভিন্ন ধরনের সার্টিফিকেশন আছে ওয়ার্ল্ড, যেগুলো সিপিডি হলো কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, যেটা বিভিন্ন সময় বিভিন্ন আসলে আপডেট আসে, ওইগুলো সম্পর্কে আপনাকে নলেজ গ্যাদার জন্য বিভিন্ন ওয়েবিনারে জয়েন করতে হয় এরকম। না, তবে এদের হচ্ছে ইয়ে আছে, ওয়েবিনার না, এদের মনে হয় যে বাৎসরিক একটা মনে হয় ইয়ে হয়, কনফারেন্স টাইপের হয়। আচ্ছা আচ্ছা, না বিভিন্ন সার্টিফিকেশন যেটা জানি সেটা সিপিডি ধরেন মেম্বারদেরকে আপডেট রাখার জন্য বিভিন্ন রাইট রকম। রাইট রাইট, যেমন সিসা করে। হ্যাঁ সেটা সিসা, রাইট সিসা, রাইট সিসা।
সিসা তো খুবই ইয়ে টাইপের ভাই, সিসার হচ্ছে ওই পয়েন্ট আছে একটা, ওই পয়েন্ট ধরে রাখতে হয়, হ্যাঁ, নাহলে তো ঝামেলা আছে। হ্যাঁ ঝামেলা। আচ্ছা ভাইয়া, মানে এটাই আর কি, যে আপনার এই যে সার্টিফিকেশন গুলো ভাইয়া মানে নেওয়ার পরে এটার পরে কি ওইরকম আপডেটেড, মানে এদের কি কোনো হয়, সেমিনার হয় এদের এখানে? আমি তো এখনো জয়েন করি না, তো ওদের সেমিনার হয় যত জানি আর কি। হ্যাঁ, সেটা আপনারা একটু ওই আর ইয়েতে খোঁজ রাখলেই হবে, ওয়েবসাইটে। আর ভাইয়া আরেকটা হলো যে এরা ছাড়াও কি মানে অন্য ভেন্ডরও আছে আরো, তাই না? আছে অন্য অন্য আরো কয়েকটা ভেন্ডর আছে, যেমন হচ্ছে আহ, আর কাদের নাম জানো? ওগুলো একটা অনেক ক্রিটিক্যাল, ওগুলো অনেক রিকোয়ারমেন্ট থাকে, তবে আইএসটিকিউতে অনেক ফ্লেক্সিবল সেট করবে অন্যগুলোর তুলনায় বোর্ডে। সবচেয়ে বেশি পপুলার হচ্ছে আপনার মোটামুটি এরাই আর কি, আইএসটিকিউ, হ্যাঁ। এসটিকিউবি সবচেয়ে বেশি হচ্ছে। অন্যগুলোতে আমি দেখছি লাইক ভাইয়া এত বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে, দেন ইউ ক্যান এন্ট্রি ফর এক্সাম বা এরকম এরকম। আইএসটিকিউবি তো আছে ভাই, আইএসটিকিউবি তো আছে, আইএসটিকিউবি ম্যানেজার সার্টিফিকেশন আপার লেভেল গুলোতে মনে হয় 4 বছর এক্সপিরিয়েন্স লাগে। এই যে মানে এইটা একটা আছে সিএএসটি, হ্যাঁ সিএএসটি বাই সিএসটি লিখলে চলে আসার কথা। আচ্ছা, ইন্টারভিউতে তো ভাই এইভাবে বলবে না যে এই ভেন্ডরেরটা দেখাও, ওই ভেন্ডরেরটা না না দেখাও। না 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 না, এভাবে বলবো না। এই যে এইটা, এটা একটা আছে সার্টিফাইড অ্যাসোসিয়েট ইন সফটওয়্যার টেস্টিং। মানে এদেরও ভাই ওই যে ফাউন্ডেশন লেভেল থেকে আছে, তাই না? হুম হুম হুম, এটা এই এই সার্টিফাইড অ্যাসোসিয়েট এটা হচ্ছে মোটামুটি ইয়ে লেভেল, বিগিনার লেভেল, ঠিক আছে। আপনি মানে এখানে গেলে এদের, এদের জি জি, এখানে আরো বিগিনার আছে, লেভেল থেকে শুরু আর কি, তাই না? বিগিনার লেভেলের পর তো আরো beginner আছে। level থেকে শুরু। এখানে এই যে সার্টিফাইড সফটওয়্যার টেস্টার আছে, সার্টিফাইড ম্যানেজার অফ সফটওয়্যার টেস্টিং আছে, সার্টিফাইড অ্যাসোসিয়েট ইন সফটওয়্যার কোয়ালিটি, অনেক রকম আছে, অ্যানালিস্ট। এগুলা বাংলাদেশে পরীক্ষা হয় না, তাই না? শুধু ওইটা হয়। আর আইএসটিকিউবি তো একটা আছে বললাম। জি ভাই, মানে বললাম যে এইটা মানে এই শুধু আইএসডিবি টাই বাংলাদেশে হয় এক্সাম, এগুলা তো হ্যাঁ নেয় না, হ্যাঁ, তাই? এদের গুলো হয় আমি এইদের জানি না আসলে, এদের এটা মনে হয় ইউএস বেসড। এদেরটা কারা আছে বাংলাদেশে আমার খোঁজ দিতে হবে আসলে, আমার জানা নেই। আইএসডিবিটা ওইটা কোন, কি বেস্ট ভাই? ওটা কি ইউএস এর না নাকি? আইএসটিকিউবির ওই যে বিভিন্ন বোর্ড আছে, আইএসটিকিউবির অনেকগুলো সব দেশে দেশেই বোর্ড আছে বুঝছেন মোটামুটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যেটা আমাদের এখানে যারা আছে ডিআইআইটি, ওরা অবশ্য ওই আইএসকিউ এর সাথে নেয় আর, আইএসকিউ এসে জার্মান বেসড। তারপরে আরেকটা আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সফটওয়্যার টেস্টিং, আইআইএসটি এর একটা কি জানি আছে, সার্টিফাইড 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 সফটওয়্যার টেস্ট প্রফেশনাল নাকি জানি, সফটওয়্যার সফটওয়্যার টেস্ট প্রফেশনাল। আপনি তো ভাই শুধু মনে হয় আইএসডিবি টাই আমি করছেন, তাই? আইএসটিকিউবি সার্টিফাইড, আমার আইএসটিকিউবি আছে, আমার সিম্যাপের আছে। সিম্যাপ হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য বুঝছেন, এটা দুইটা আছে, অটোমেশন আর পারফরমেন্স। ও আচ্ছা আচ্ছা, সিম একটা মোবাইল অ্যাপ্লিকেশন, তাই না? মোবাইল অ্যাপ্লিকেশন প্রফেশনাল, এই দুইটা দুইটা আছে। আর হচ্ছে ওইদিকে সিএইচ সার্টিফিকেট ইথিক্যাল হ্যাকিং এর আছে, ইসি কাউন্সিলের। দেন সিএইচ ইথিক আছে ওইটা কি ভাই ওই যে ইয়া টেস্টিং এর জন্য, ওই যে সিকিউরিটি, সিএস টা কি ওই যে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সিএইচ আছে আমার, ইসিএস আছে সিকিউরিটি, ইসি কাউন্সিল সার্টিফাইড সিকিউরিটি অ্যানালিস্ট এটা আছে। আর হচ্ছে ফরেনসিক ইনভেস্টিগেটর আছে ইসি কাউন্সিলের।
ফরেনসিকটা কিসের উপরে ভাইয়া? ফরেনসিক কোনটা? এটা হচ্ছে এটা ইসি কাউন্সিলেরই, ইসি কাউন্সিল সার্টিফাইড ফরেনসিক ইনভেস্টিগেটর। ও আচ্ছা ভাই, জবে ওটা তো অনেক ঢোকার পরেই তো কঠিন। বলে দিবে তাই না, যে কোনটার মানে কোনটা করতে হবে কি করতে হবে, তখন তো হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারবো জবের নাকি? জবের যে ইয়া থাকে আপনার ক্রাইটেরিয়া সেখানেই বলা থাকবে। মানে আগেই তো এটা ওটা করে রাখা দরকার নেই। এত এত পেইন নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে আগান আপনারা যারা আগ্রহী এই ফিল্ডে। আমার সাজেশন হচ্ছে আমরা এই কোর্সের থ্রু তো টেস্টিং এর বেসিক, দিন শেষে কি হবে ভাই, দিন শেষে আপনাকে আমরা যেগুলো পড়তেছি না এগুলাই কাজ করতে হবে। এখন ওই যে সার্টিফাইড হওয়া লাগে বা একটা থাকে না মানুষের একটা জাজ করার একটা ওয়ে যে ও আসলে পারে কিনা, দেখা গেছে সিসিএনএ অনেকেই করে, এমন আছে সিসিএনএ সার্টিফাইড কিন্তু আরেকজন সিসিএনএ সার্টিফাইড না, দেখা যাবে যে সার্টিফাইড না ও হচ্ছে বেশি জানে বেশি পারে, আছে হ্যাঁ না? এটাই, এইটাই তো হ্যাঁ, হয়ও এটাই। তো এগুলো বিষয় না, মূল মোট কথা হচ্ছে যে জিনিসগুলো ভালোভাবে শিখতে হবে বা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ হয় এটা জানতে। তারপর বাকিটা জি হচ্ছে আপনি আপনার ভাইবা বোর্ডে আপনি আপনার কারিশমা দেখাবেন যে আমি কাজ পারি, আপনি বুঝাইতে পারলেই হবে যে আপনি জানেন, জব ঠিক। আপনার। এটা হচ্ছে আরেকটা, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সফটওয়্যার টেস্টিং, এদের একটা আছে সার্টিফাইড সফটওয়্যার টেস্ট প্রফেশনাল। আমি জানি না বাংলাদেশে এগুলো কেউ আছে কিনা, এগুলো বাংলাদেশে কোনো সার্টিফিকেট, বাংলাদেশে যে আইএসটিপি গুলাই মোটামুটি একটু চলতেছে। ভাই স্ক্রিনটা না আউট হয়ে গেছে ভাইয়া নাকি? স্ক্রিন আউট হয়ে যাওয়ার তো কথা না। আমারই আউট হয়ে গেছে, এই যে আবার শেয়ার হচ্ছে। এখন কি ঠিক আছে? লিঙ্ক, জি জি ভাই লিঙ্ক গুলো একটু ভাই ফেসবুকে দিয়েন ভাই, এটার চ্যাট বক্সে দিলে হারায় যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ফেসবুকে দিয়ে দেবো, সমস্যা নেই। তো এগুলাই মোটামুটি আর কি ভেন্ডর গুলো যেগুলো দেখাইলাম। তো আপনারা পড়াশোনা শুরু করেন, ঠিক আছে? আইএসটিকিউবিটা একটু দেখেন, আমি ওই যে ইয়ের লিঙ্ক দিয়ে দেবো না, আপনারা সিলেবাসে ডাউনলোড করে দেখা শুরু করেন, তাহলেই হবে। সো আইএসটিকিউবির গল্প করতে করতে আমরা অনেক গল্প করে ফেললাম, এবার একটু পড়াশোনায় ফেরত আসি। সো আইএসটিকিউবির মতে ব্ল্যাক বক্স টেস্টিং কে বলতেছে ইদার ফাংশনাল অর নন ফাংশনাল উইদাউট রেফারেন্স টু দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য কম্পোনেন্ট অফ সিস্টেম। খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা তারা ডেফিনেশন দিয়ে রাখছে যে এটা ব্ল্যাক বক্স ফাংশনাল হতে পারে, নন ফাংশনাল হতে পারে। সেখানে আসলে ওই সফটওয়্যারের বা ওই ওয়েব অ্যাপ্লিকেশনের কোনো ইন্টারনাল স্ট্রাকচার সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যায় না বা রেফারেন্স থাকে না। ব্ল্যাক বক্স টেস্ট ডিজাইন টেকনিক কি হতে পারে? প্রসিজার টু ডিরাইভ এন্ড অর সিলেক্ট টেস্ট কেসেস বেসড অন অ্যান অ্যানালিসিস অফ দ্য স্পেসিফিকেশন ইদার ফাংশনাল নন ফাংশনাল অফ এ কম্পোনেন্ট অর সিস্টেম উইদাউট রেফারেন্স টু দ্য। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে আমার যে স্পেসিফিকেশন ডকুমেন্ট আছে, মানে এসআরএস বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, সেই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন উপর ডিপেন্ড করে আমি টেস্ট কেসগুলো লিখবো, যে আমার রিকোয়ারমেন্টসে কি বলা আছে আর আমি কি পাচ্ছি দিন শেষে ওই ফিচারে। সো যেটা আমার রিকোয়ারমেন্টস ছিল আমি যদি সেটা পাই তাহলে এটা আমি পাস করাবো, আর যদি সেটা না পাই তাহলে ফেল করে আমি এটা বাগ বেস করবো। এই মোটামুটি ব্ল্যাক বক্স টেস্টিং এর ফাংশনাল সিস্টেম টেস্টিং এর এগুলাই আসলে ফিচার। ব্ল্যাক বক্স টেস্টিং সফটওয়্যার টেস্টিং এর যে লেভেল গুলো আছে, কোন কোন লেভেলে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? ব্ল্যাক বক্স টেস্টিং হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং এর যে লেভেল আছে ওইখানে অ্যাপ্লিকেবল, সিস্টেম টেস্টিং এও অ্যাপ্লিকেবল, অ্যাকসেপ্টেন্স টেস্টিং এও অ্যাপ্লিকেবল, ঠিক আছে? সো বলা হচ্ছে দ্য হায়ার দ্য লেভেল the hence the bigger and more complex the box, the more black box testing methods comes into use. So আপনি যতই আপার লেভেলে যাবেন, মানে আপার লেভেল বলতে আমি একদম নিচের লেভেল হচ্ছে ইউনিট লেভেল, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন লেভেল, তারপরে সিস্টেম লেভেল, তারপরে অ্যাকসেপ্টেন্স লেভেল। সো ব্ল্যাক বক্স এখানে হচ্ছে ইন্টিগ্রেশন, সিস্টেম, অ্যাকসেপ্টেন্স সবগুলো লেভেলেই অ্যাপ্লিকেবল। সো আপনি যত নিচের থেকে উপরে হায়ার লেভেলে যাবেন আপনার বক্সটা তত কমপ্লেক্স হবে আসলে, এটাই বলার চেষ্টা করা হয়েছে। এক্সাম্পল দেওয়া আছে, a tester without knowledge of internal structure of a website test the web pages by using a browser, providing inputs and verifying the outputs against the expected outcome. আমরা ম্যানুয়াল টেস্টিং এটাই করে থাকি। ম্যানুয়াল টেস্টিং আমরা এটাই করি যে আমরা স্পেসিফিকেশন অনুযায়ী টেস্ট কেস লিখি যে আমার ইনপুট কি হবে, আমার এক্সপেক্ট রেজাল্ট কি হবে, আর অ্যাকচুয়াল রেজাল্ট কি হলো। এক্সপেক্টেড রেজাল্ট আর অ্যাকচুয়াল রেজাল্ট যদি সেম হয় তার মানে বুঝলাম যে হ্যাঁ আমার রিকোয়ারমেন্টস ফুলফিল হয়েছে,
আর যদি দুইটার ভিতরে কোনো ডেভিয়েশন থাকে তার মানে বুঝতে হবে কোন ধরনের এরর আছে। ঠিক আছে, তো এটা হলো ব্ল্যাক বক্স টেস্টিং। এরপরে হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং এর আরো কয়েকটা নাম আছে, যেমন হচ্ছে ক্লিয়ার বক্স টেস্টিং, ওপেন বক্স টেস্টিং, গ্লাস বক্স টেস্টিং, ট্রান্সপারেন্ট বক্স টেস্টিং, কোড বেস টেস্টিং অর স্ট্রাকচারাল টেস্টিং। এই কয়েক ধরনের আরো মানে সিনোনিম আছে আর কি হোয়াইট বক্স টেস্টিং এর। সো হোয়াইট বক্স টেস্টিং কি? এতক্ষণ ব্ল্যাক বক্স পড়লাম না, এবার হচ্ছে উল্টা। ব্ল্যাক বক্সে আমার ওই সফটওয়্যারের ওই অ্যাপ্লিকেশনের ইন্টারনাল স্ট্রাকচার সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না, আর হোয়াইট বক্সে হচ্ছে থাকে। সো white box testing is a software testing method in which the internal structure or design or implementation of the item being tested is known to the tester. So tester জানে যে হচ্ছে ওই সফটওয়্যারের ভিতরে কি চলতেছে, কি আছে, বা সফটওয়্যার ডিজাইন কেমন, বা সফটওয়্যারের ইন্টারনাল স্ট্রাকচার কেমন, বা ইমপ্লিমেন্টেশন কেমন। ঠিক আছে, so the tester chooses inputs to exercise paths through the code and determines the appropriate outputs. Programming know-how and the implementation knowledge is essential. So দেখা যায় যে ব্ল্যাক বক্স টেস্টিং এর ক্ষেত্রে আপনার এই যে টেস্টার থাকে, সেই টেস্টারের আসলে যদি সে যদি প্রোগ্রামার নাও হয়, কোডিং নাও জানে, তাও কিন্তু সমস্যা নাই। কিন্তু হোয়াইট বক্সে আসলে হোয়াইট বক্স টেস্টিং করতে গেলে তার অবশ্যই কোড জানা লাগবে, বা কোডিং নলেজ বা প্রোগ্রামিং নলেজ বা ইমপ্লিমেন্টেশন নলেজ তার জানতে হবে। সো হোয়াইট বক্স টেস্টিং ইজ বেসিক্যালি হচ্ছে বিয়ন্ড দ্য ইউজার ইন্টারফেস, শুধুমাত্র ইউজার ইন্টারফেস এখানে সীমাবদ্ধ না, and into the nitty gritty of a system, মানে আপনার সিস্টেমের টোটাল ভিতরের জিনিসগুলো আপনাকে এখানে চেক করতে হবে। যেমন ওই যে ইউনিট টেস্টিং কিন্তু ডেভেলপাররা করে। সো ইউনিট টেস্টিং ইজ এ কাইন্ড অফ কিন্তু হোয়াইট বক্স টেস্টিং। তার মানে ইউনিট টেস্টিং যারা করবে তারা জানে ওই সফটওয়্যারের ভিতরে কি কোড লেখা আছে বা কি কোয়েরি লেখা আছে, এগুলো তারা সব জানে। So this method is named so because the software program in the eyes of the tester, so যে টেস্টার টেস্ট করবে তার চোখে এই বক্সটা is a kind of ট্রান্সপারেন্ট বা হোয়াইট বক্স, যেখানে ভিতরে ক্লিয়ারলি দেখা যায়। ISTQB definition কি? Testing based on an analysis of the internal structure of the component or system. So white box testing technique কি? Procedure to derive and or test select test cases based on an analysis of the internal structure. So internal structure উপর বেস করে এখানে আপনি টেস্ট কেস লিখবেন। যেমন ইউনিট টেস্ট কেস যেভাবে লেখেন আর কি, লেখা হয় সেটা কোন কোন লেভেল অ্যাপ্লিকেবল, ইউনিট লেভেল অ্যাপ্লিকেবল, বেসিক্যালি হচ্ছে দুইটা লেভেল অ্যাপ্লিকেবল, একটা হচ্ছে ইউনিট আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখানে যদিও তিনটা দেওয়া আছে, ইউনিট টেস্টিং এর ক্ষেত্রে হচ্ছে সব টেস্টিং এর সব পাথ গুলা চেক করবে সে। ইন্টিগ্রেশন টেস্টিং এ হচ্ছে ইউনিট গুলার ভিতরে সে পাথ চেক করবে, ইউনিট গুলার ভিতরে কমিউনিকেশন ঠিক আছে কিনা। আর সিস্টেম টেস্টিং এর ভিতরে সাব সিস্টেম যদি থাকে, কোনো এক্সট্রা সাব সিস্টেম, সেই সাব সিস্টেম গুলোর ভিতরে পাথ চেক করবে। যদিও আসলে সিস্টেম টেস্টিং এ এই হোয়াইট বক্স টেস্টিং খুব কমই ইউজ হয়, খুব রেয়ার ইউজ হয়। তো লাস্টে একটা কথা বলা আছে দেখেন, হাউএভার ইট ইজ মেইনলি অ্যাপ্লাইড টু ইউনিট টেস্টিং। বেসিক্যালি এটা ইউনিট টেস্টিং এ অ্যাপ্লাই করা হয় হোয়াইট বক্স টেস্টিংটা। ভাইয়া জি, সাব সিস্টেমটা বুঝলাম না। এমন হতে পারে না যে একটা টোটাল সিস্টেমের ভিতরে কয়েকটা সাব সিস্টেম থাকতে পারে, আচ্ছা, কয়েকটা সাব সিস্টেম মিলে একটা বড় সিস্টেম হলো। মানে আমি তো প্রথমে যখন ডেভেলপ করি তখন একটা ফাংশন ডেভেলপ করি, কয়েকটা ফাংশন মিলে একটা হলো ইউনিট হলো বা একটা মডিউল হলো, এরকম কয়েকটা মডিউল মিলে হয়তো একটা সিস্টেম হলো বা সাব সিস্টেম হলো, কয়েকটা সাব সিস্টেম মিলে একটা হয়তো সিস্টেম হলো। আচ্ছা, ঠিক আছে, ওরকম যদি একাধিক সাব সিস্টেম থাকে, ওই সাব সিস্টেম গুলোর ভিতরে আর কি তাদের পাথ গুলো ঠিক আছে কিনা, তারা কমিউনিকেট করতে পারে কিনা, এগুলো চেক করা হয়। হোয়াইট বক্স টেস্টিং এর এক্সাম্পল দিচ্ছে দেখেন, এই টেস্টার। তো আমি আগেই বলে নিছি হোয়াইট বক্স টেস্টিং করেই কিন্তু ডেভেলপার না, টেস্টাররা কিন্তু খুব একটা বেশি হোয়াইট বক্স টেস্টিং করে না। হ্যাঁ, সিস্টেম টেস্টিং যেহেতু টেস্টিং এন্ডের কাজ, তো সেই ক্ষেত্রে হয়তো সিস্টেম টেস্টিং এর সময় টেস্টারদেরকে করা লাগতেও পারে, বা যদিও বললাম যে খুব রেয়ার, এটা সিস্টেম টেস্টিং এ খুব রেয়ার। তো এখানে যেটা এক্সাম্পল দিচ্ছে, এই টেস্টার ইউজুয়ালি এ ডেভেলপার as well studies the implementation code of a certain field on a web page. কোনো একটা সার্টেন একটা ওয়েব পেজে কোনো একটা ফিল্ডে সে ইমপ্লিমেন্টেশন স্টাডি করবে, determines all legal
and illegal inputs and verifies the outputs against the expected outcomes, which is also determined by studying the implementation code. মানে বেসিক্যালি কি ইউনিট টেস্টিং এ যেটা হয়, একটা ফাংশন লেখার পরে ওই ফাংশনে যে প্যারামিটার গুলো বা ওই আর্গুমেন্ট গুলো আছে, ওই প্যারামিটার গুলো বিভিন্ন অ্যাসার্ট ফাংশন আছে। অ্যাসার্ট ফাংশন আপনারা শুনে থাকবেন। অ্যাসার্ট ফাংশন, অ্যাসার্ট দিয়ে চেক করা হয় যে আমি যে ভ্যালুগুলো পাঠাচ্ছি ওই ভ্যালুগুলো পাঠানোর পরে আমার ওইখানে প্রসেস হয়ে সঠিক ভ্যালু, সঠিক আউটপুট আমি পাচ্ছি কিনা। লজিক্যাল যে ব্যাপারগুলো এইগুলো ইউনিট টেস্টিং দিয়ে একটা লেভেলে আপনি ভেরিফাই করতে পারেন। কিন্তু যখন শুধু ইউনিট টেস্টিং এ কিন্তু শুধু ভিতরের কোডের লজিকটা চেক করা হচ্ছে, ব্যাক এন্ডের কোডের লজিক, মানে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের লজিক। কিন্তু যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা বোর্ড অ্যাপ্লিকেশন হয় তখন কিন্তু ওই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের সাথে আরো অনেক কিছু আসে। তখন ইউজার ইন্টারফেস আসে, মানে HTML CSS বা আরো অনেক জাভাস্ক্রিপ্ট চলে আসে, তাই না? তো লজিক্যাল জিনিসগুলো আপনি হয়তো ইউনিট টেস্টিং দিয়ে খুঁজে বের করতে পারবেন, কিন্তু এই যে ইউজার ইন্টারফেস অ্যাড হচ্ছে, আরো অনেক কিছু অ্যাড হচ্ছে, এগুলোর ফলে ওই সিস্টেমটা আরো বড় হচ্ছে, তাই না? বা একটু কমপ্লেক্স হচ্ছে, ওইখানে আরো ইন্টারাকশন আছে। তো এই জন্য অনেকে প্রশ্ন করতে পারে যে ইউনিট টেস্টিং হতে গেলে যথেষ্ট, কেন আমি আবার ইন্টিগ্রেশন সিস্টেম এগুলো চেক করতে যাবো? এর কারণই হচ্ছে ইউনিট টেস্টিং এ শুধুমাত্র আপনি লজিক্যাল জিনিসগুলো বা শুধুমাত্র আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসড আপনি একটা ইয়ে পাবেন, ওই এরর খুঁজে পাবেন। কিন্তু ইন্টারফেস যখন চলে আসবে, ইন্টারফেসিং এর যে এরর গুলো আছে এগুলো কিন্তু আপনি ইউনিট টেস্টিং দিয়ে ধরতে পারবেন না। তখন আপনাকে ওই যে ইন্টিগ্রেশন টেস্ট করা লাগবে, সিস্টেম টেস্ট করা লাগবে, ঠিক আছে? White box testing is like the work of a mechanic who examines the engine to see why the car is not moving. So হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে একজন মেকানিকের মতো কাজ করা, যে হচ্ছে ইঞ্জিনকে এক্সামিন করতে পারবে যে কেন গাড়িটা সরতেছে না, ঠিক আছে? মানে সে ইঞ্জিনের ভিতরকার জিনিসগুলো জানে। লাস্ট ওয়ান হচ্ছে গ্রে বক্স টেস্টিং। So gray box testing is a technique to test the software product or application with partial knowledge of the internal structure of an application. So আমরা ব্ল্যাক বক্সে কোনো নলেজই ছিল না আমাদের সিস্টেমের ভিতরকার স্ট্রাকচার সম্বন্ধে। গ্রে বক্সে যেটা থাকে হালকা পার্শিয়াল নলেজ থাকে আর ওই সিস্টেম সম্বন্ধে, সিস্টেমের স্ট্রাকচার সম্বন্ধে। So gray box testing is a software testing method which is a combination of white box and black box. কারণ হোয়াইট বক্সে আমাদের সোর্স কোড আমরা জানি, ব্ল্যাক বক্সে আমরা সোর্স কোড জানি না, আর গ্রে বক্সে হচ্ছে সোর্স কোড আমরা পার্শিয়ালি জানি, ঠিক আছে? সো ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গ্রে বক্স টেস্টিং গিভস দ্য অ্যাবিলিটি টু টেস্ট বোথ সাইডস অফ অ্যান অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোড পার্ট। যেমন আমরা সিকিউরিটি টেস্টিং কে কাইন্ড অফ গ্রে বক্স টেস্টিং আমরা বলতে পারি। সিকিউরিটি টেস্টিং যদিও একটা নন ফাংশনাল টেস্টিং, এটাকে আমরা গ্রে বক্সও বলতে পারি, কারণ সিকিউরিটি টেস্টিং এর কিছু পার্ট আছে যেটা আপনি অবশ্যই জানেন ভিতরে কি আছে, আর কিছু পার্ট আছে আপনি ব্ল্যাক বক্স করেন। So it's a kind of gray box testing. So black box আর white box এর সংমিশ্রণে একটা কি হলো, গ্রে বক্স টেস্টিং একটা সেমি ট্রান্সপারেন্ট বক্স একটা তৈরি হলো, ঠিক আছে? যে in the eyes of the tester it is like a semi transparent box inside which one can partially দেখা যায়। গ্রে বক্স কোন লেভেলে অ্যাপ্লিকেবল? এটা হচ্ছে ইন্টিগ্রেশন লেভেলে অ্যাপ্লিকেবল, আর এটা পেনিট্রেশন টেস্টিং এও অ্যাপ্লিকেবল। পেনিট্রেশন টেস্টিং ইজ এ কাইন্ড অফ সিকিউরিটি টেস্টিং, আমি আগেও বলছিলাম, ঠিক আছে? সো ইন্টিগ্রেশন লেভেল অ্যাপ্লিকেবল, আর হচ্ছে সিকিউরিটি টেস্টিং বা পেনিট্রেশন টেস্টিং এ গ্রে বক্স অ্যাপ্লিকেবল। Gray box tests are generated based on the state-based models, UML diagram or architecture diagram of the target system. So আপনি যখন গ্রে বক্স টেস্টিং করবেন তখন আপনার কাছে যে স্পেসিফিকেশন যে বা রেফারেন্স লাগবে হচ্ছে ওই স্টেট-বেসড মডেল বা UML ডায়াগ্রাম বা ওই সফটওয়্যার আর্কিটেকচার ডায়াগ্রাম, এগুলো আপনি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। আচ্ছা, গ্রে বক্স টেস্টিং স্ট্র্যাটেজি এগুলো আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দেই। আজকে আমরা একটা জিনিস দেখবো একটুখানি, সেটা হচ্ছে আমরা তো টাইপ অফ টেস্টিং দেখলাম, আপনারা বিভিন্ন রকম টেস্টিং এর নাম জানেন না? যেমন ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, স্যানিটি টেস্টিং, স্মোক টেস্টিং। আমরা যে কোনো সফটওয়্যার টেস্টিং মেথডকে এই তিনটে ক্যাটাগরিতে ফেলতে পারি, ঠিক আছে? যেমন আমি টেবিল যদি তৈরি করি,
আসেন ইউনিট টেস্টিং দিয়ে শুরু করি। এই ইউনিট টেস্টিং আমি ফার্স্টে যে আমার ক্যাটাগরি আছে ইন টার্মস অফ এক্সিকিউশন, আমি এটাতে কোন ক্যাটাগরিতে ফেলতে পারি? ইউনিট টেস্টিং কি স্ট্যাটিক টেস্টিং নাকি ডাইনামিক টেস্টিং? কি মনে হয়? শোনা যায় আমার কথা? ইউনিট টেস্টিংটা একটু বলবেন তাহলে বোঝা যেত একটু শর্টলি। হ্যাঁ, ইউনিট টেস্টিং ব্রিফলি বলবেন ইউনিট টেস্টিংটা কি? মানে ইউনিট টেস্টিং এর কথা একটু আগে তো আমরা বললাম। ইউনিট টেস্টিং হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় ডেভেলপার যখন ডেভেলপ করেন আর কি, তারা যখন যে ফাংশনালিটি গুলো লিখতেছেন, ওনারা ওই ফাংশন লেখার পরপরই ওই ফাংশন গুলাকে লজিক্যালি আর কি ঠিক আছে কিনা এটা চেক করার জন্য একটা টেস্টিং করে। ওই ফাংশন গুলাকে ওনারা কল করে বিভিন্ন রকম ভ্যালু দিয়ে কল করে চেক করে যে ওই ভ্যালু গুলা দিয়ে ওখানে প্রসেস হয়ে সঠিক মানে আউটপুট আসে কিনা। সো দিস ইজ কল্ড ইউনিট টেস্টিং। এটা ডেভেলপাররা ডাইনামিক হওয়া উচিত, কারণ এক্সিকিউটের পরেই তো ডাইনামিক টেস্টিংটা হয়। অবশ্যই ডাইনামিক টেস্টিং। আর এই ক্যাটাগরিতে ফেললে ফাংশনাল নাকি নন ফাংশনাল? ফাংশনাল টেস্টিং হচ্ছে সেই ধরনের টেস্টিং যেগুলো সফটওয়্যারের বিহেভিয়ার বা সফটওয়্যারের ফিচার বা সফটওয়্যারের ফাংশনালিটি নিয়ে কাজ করে। আর নন ফাংশনাল টেস্টিং, হ্যাঁ রাইট, এটা ফাংশনাল টেস্টিং। আর যদি এই ক্যাটাগরিতে ফেলি, ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, গ্রে বক্স। হোয়াইট বক্স। ওকে, সিকিউরিটি টেস্টিং। অবশ্যই ডাইনামিক টেস্টিং, অবশ্যই নন ফাংশনাল টেস্টিং। গ্রে ওকে, ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে সেই ধরনের টেস্টিং যেখানে আর কি আমি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করি, আমি বিভিন্ন রকম কম্পোনেন্ট ডেভেলপ করি বা আমার অনেকগুলো কম্পোনেন্ট থাকে। তো একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টের ডিপেন্ডেন্সি থাকতে পারে বা তাদের ভিতরে ইন্টারফেস থাকতে পারে, তারা যে ইন্টারফেস দিয়ে তারা কমিউনিকেট করে একজন আরেকজনের সাথে। তো ইন্টিগ্রেশন টেস্টিং এ এই ইন্টারফেসটা চেক করা হয় যে ইন্টারফেসটা ঠিকমতো কাজ করে কিনা। ডাইনামিক হওয়া উচিত, এক্সিকিউট করে তো টেস্ট করতে হবে নাকি? অবশ্যই ডাইনামিক। সেকেন্ড ক্যাটাগরি, যেহেতু এটা ফাংশনাল কনসেপ্ট বলবেন, আমার তো ভুলে গেছি আসলে। ফাংশনাল টেস্টিং মানে সেটা তো আমি বিহেভিয়ার নিয়ে কাজ করতেছি বা তার ফিচার নিয়ে। আর নন ফাংশনাল কোনগুলো? নন ফাংশনাল মনে রাখবেন সিকিউরিটি, পারফরম্যান্স, ইউজেবিলিটি। আর ইন্টিগ্রেশন টেস্টিং ইজ এ কাইন্ড অফ, এটা ব্ল্যাক বক্স হয়, কোনো জায়গায় হোয়াইট বক্স হয়। ওকে, আচ্ছা, একটা টেস্টিং আছে রিগ্রেশন টেস্টিং। রিগ্রেশন টেস্টিং হচ্ছে সেই ধরনের টেস্টিং, আমি ধরেন টেস্টিং করতে করতে আমার কিছু টেস্ট কেস ফেল করলো, আমি সেই টেস্ট কেসের এগেইনস্টে কিছু বাগ রেজ করলাম। আর বাগ রেজ করা মানে হচ্ছে ডেভেলপাররা কি করবে, সেই বাগগুলোকে রিজলভ করবে, তাই না? বাগগুলোকে রিজলভ করতে গিয়ে তারা কি করে, সোর্স কোডে কিছু চেঞ্জ করে, নতুন সোর্স কোড হয়তো অ্যাড করে বা পুরোনো সোর্স কোড কিছু ফালায় টালায় দেয় বা সোর্স কোডে কিছু মডিফিকেশন নিয়ে আসে। এখন আমি যখন তারা এই চেঞ্জেসটা করলো, এই চেঞ্জ করার ফলে সোর্স কোডে হাত দেওয়ার ফলে বা সোর্স কোড চেঞ্জ করার ফলে, মডিফাই করার ফলে আমার এক্সিস্টিং যেগুলো ওয়ার্কিং ফাংশনালিটি, মানে এক্সিস্টিং যেগুলো কাজ করে ফাংশনালিটি, সেই ধরনের ওয়ার্কিং ফাংশনালিটিতে কোনো ইফেক্ট পড়লো কিনা এইটা চেক করার নাম হচ্ছে রিগ্রেশন টেস্টিং। ঠিক আছে, মানে আমার কোনো একটা কোড চেঞ্জ বা কোনো একটা বাগ রিজলভের কারণে যে কোড চেঞ্জেস গুলো হচ্ছে, সেইটার ফলে আমার এক্সিস্টিং কোনো ওয়ার্কিং ফাংশনালিটি এফেক্টেড হলো কিনা সেটা চেক করার হয় যে টেস্টিং এর মাধ্যমে, সেটাকে বলা হয় রিগ্রেশন টেস্টিং। সো রিগ্রেশন টেস্টিং অবশ্যই ডাইনামিক টেস্টিং, এটা অবশ্যই একটা ফাংশনাল টেস্টিং।
আর এটা হচ্ছে একটা ব্ল্যাক বক্স টেস্টিং। পারফরম্যান্স টেস্টিং, পারফরম্যান্স টেস্টিং হচ্ছে সেই টেস্টিং যেখানে আসলে আমার যে সফটওয়্যারটা আছে বা আমার যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের পারফরমেন্সের যে ক্রাইটেরিয়া, যেমন এই অ্যাপ্লিকেশনটা কতগুলো ইউজারকে হ্যান্ডেল করতে পারে এট এ টাইম, বা কতগুলো কনকারেন্ট ইউজার বা কতগুলো সাইমালটেনিয়াস ইউজারকে হ্যান্ডেল করতে পারে, সেগুলা এই সফটওয়্যারটা বা এই অ্যাপ্লিকেশনটা আপনাকে কতটা দ্রুত রেসপন্ড করতে পারে, এই অ্যাপ্লিকেশনের থ্রুপুট কেমন, ঠিক আছে, বা সিপিইউ ইউসেজ কেমন, র্যাম ইউসেজ কেমন, ঠিক আছে, এই যে বিষয়গুলো প্যারামিটার গুলো নিয়ে হয় যে টেস্টিংটা হয় সেগুলোকে বলা হয় পারফরমেন্স টেস্টিং। পারফরমেন্স টেস্টিং বেসিক্যালি 4 রকম। প্রথমটা হচ্ছে লোড টেস্টিং। এই লোড টেস্টিংটা হচ্ছে সেই ধরনের টেস্টিং যেখানে হচ্ছে একটা সার্ভারের যে ক্যাপাবিলিটি আছে, একটা সার্ভার বা একটা অ্যাপ্লিকেশন ধরেন 1000 ইউজারকে হ্যান্ডেল করতে পারে এট এ টাইম। সো এই লোড টেস্টিং করা মানে হচ্ছে এই 1000 ইউজার দিয়েই চেক করে দেখা, 1000 ইউজারের লোড অ্যাপ্লাই করে টেস্ট করে দেখা যে এই সফটওয়্যারটা কিরকম বিহেভ করে। এটা গেল লোড টেস্টিং। এরপরের টেস্টিং হচ্ছে স্ট্রেস টেস্টিং। স্ট্রেস টেস্টিং হচ্ছে 1000 সে পারে, আপনি 1000 এর বিয়ন্ড দিয়ে দেখলেন, আপনি 1500 দিয়ে চেক করতে পারেন, 1200 দিয়ে চেক করতে পারেন যে তখন সে কি ধরনের বিহেভ করে। এটা গেল স্ট্রেস টেস্টিং। আর একটা হচ্ছে স্পাইক টেস্টিং। স্পাইক টেস্টিং হচ্ছে নাম্বার অফ ইউজারকে ফ্ল্যাকচুয়েট করা। যেমন টেস্টিং এর প্রথম পর্যায়ে আপনি 500 ইউজার দিয়ে করতেছেন, 5 মিনিট পরে আপনি ইউজার করলেন 700, 10 মিনিটের মাথায় ইউজার হয়ে গেল 200। মানে এটাই স্পাইক, একটা স্পাইক তৈরি করা, ঠিক আছে, ইউজারের সংখ্যা বাড়ায় কমায় বা ফ্ল্যাকচুয়েট করে। এটা হচ্ছে স্পাইক টেস্টিং। আর এন্ডিউরেন্স টেস্টিং হচ্ছে লাস্ট টাইপ অফ টেস্টিং। এন্ডিউরেন্স টেস্টিং হচ্ছে এক ধরনের পারফরমেন্স টেস্টিং যেখানে হচ্ছে একটা পারফরমেন্স টেস্টিংটা বহুদিনের জন্য, মানে এটা লং টাইমের জন্য চালানো হয়, ধরেন 1 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস লং টাইম চালায় দেখা হয় যে অ্যাপ্লিকেশনটা কি ধরনের বিহেভ করে। সো এইটা হচ্ছে 4 ধরনের পারফরমেন্স টেস্টিং। তাহলে এখন বলেন পারফরমেন্স টেস্টিংটা কোন ইতে যাবে? যেটা ইউজারের উপর ডিপেন্ড করে। পারফরমেন্স টেস্টিং করার সময় অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনটা রান করতে হবে, সো ইটস এ ডাইনামিক। নন ফাংশনাল টেস্টিং, ব্ল্যাক বক্স, অবশ্যই ব্ল্যাক বক্স টেস্টিং। কোড রিভিউ, কোড রিভিউ নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি। সো স্ট্যাটিক টেস্টিং, অবশ্যই ফাংশনাল টেস্টিং, হোয়াইট বক্স। সো এই হচ্ছে মোটামুটি আমাদের যে কোনো টেস্টিংকে আমরা এই 3টে ক্যাটাগরিতে ফেলতে পারি। এটা কি সবাই বোধগম্য হয়েছে? সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? যদি কেউ বুঝতে না পারেন তাহলে প্রশ্ন করতে পারেন। আমরা ক্লাসের মোটামুটি শেষের দিকে চলে আসছি। ওকে, সো নেক্সট দিন আমরা ইনশাল্লাহ এই যে এই স্লাইডটা শেষ হয়ে যাবে আর কি, স্লাইডটা শেষ হয়ে গেলে তারপর আমরা হয়তো অটোমেশন টেস্টিং এর দিকে চলে যাবো। অটোমেশন টেস্টিং এর যে বেসিক গুলো আছে, বেসিক কিছু কনসেপ্ট আছে, ওগুলো দেখবো। অটোমেশন টেস্টিং এটা হয়ে গেলে আমরা চলে যাবো হচ্ছে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে। সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে যে কাজগুলো হয় সেই কাজগুলো আমরা থিওরি কিছু দেখবো এবং প্র্যাকটিক্যালি আমরা ওই ডকুমেন্ট গুলো দেখবো, যে ডকুমেন্ট গুলো আমরা নিয়ে কাজ করবো। আসলে সফটওয়্যার টেস্টিং এ যে ডকুমেন্ট গুলো নিয়ে আমরা কাজ করি ওগুলো আমরা দেখা শুরু করবো।